এক গরিব ছেলে যাকে রাস্তার মোড় থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সে এক গর্ভবতী মহিলাকে মৃত্যুর হাত থেকে বাঁচাল। সে জানত না যে সেই মহিলা একসময় এক বিলাসবহুল প্রাসাদে থাকত, কিন্তু গর্ভবতী হওয়ার কারণে তার নিজের বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই সত্যিটা সামনে এলো, যখন সেই প্রতাপশালী বাবা জানতে পারল তার মেয়েকে কে বাঁচিয়েছিল। মুম্বাইয়ের দুপুরের রোদ টিনের ছাদের উপর পড়ে তাদের গরম করে তুলছিল। গাড়ির হর্ন, ফেরিওয়ালাদের আওয়াজ আর ধোঁয়ার গন্ধ মিশে এমন একটি গাঢ় মিশ্রণ তৈরি করছিল যা শ্বাস নেওয়াও কঠিন করে দিচ্ছিল। ছুটতে থাকা মানুষের ভিড়ের মধ্যে একটি ছোট্ট ছেলে দাদরের ট্রাফিক জ্যামে আটকে থাকা গাড়ির ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তার নাম ছিল রবি। 11 বছরের রোগা পাতলা শরীর, রোদে পোড়া ত্বক আর গভীর অদ্ভুতভাবে উজ্জ্বল চোখ। তার হাতে ছিল একটি পুরনো প্লাস্টিকের ওয়াইপার আর জলের একটি দাগযুক্ত স্প্রে বোতল, যা তার রোজগারের উপায় ছিল, কিছু মুদ্রার বিনিময়ে গাড়ির কাঁচ পরিষ্কার করা। লোকে রবিকে অনেক নামে ডাকত: কাঁচ পরিষ্কার করা ছেলে, ভবঘুরে বা ভিক্ষা চাওয়ার ভান করা। কেউ জানত না যে 3 বছর আগে এক বস্তিতে লাগা আগুনে তার মায়ের মৃত্যু হয়েছিল, আর যখন রবির বয়স মাত্র 6, তখন তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে নিজের জন্য একটি ছোট জগৎ বানিয়ে নিয়েছিল, একটি ব্রিজের নিচে, একটি অস্থায়ী কোণ, একটি ছেঁড়া মাদুর, টিনের কৌটা রাখার জন্য একটি বস্তা আর একটি অস্পষ্ট স্বপ্ন, শুধু পরের দিনের খাবারের জন্য টাকা জোগাড় করা। প্রতি সকালে রবি সূর্য ওঠার আগেই উঠে পড়ত। সে একটি জনশূন্য বস্তি থেকে মোড় পর্যন্ত হেঁটে যেত, নিজের পরিচিত জায়গাটি বেছে নিত, ঠিক সেই ইলেকট্রিক খুঁটির পাশে যার ওপর লাল রঙের চিহ্ন ছিল। সে জানত যে সেখানে গাড়িগুলো বেশি দেরি থামে আর খদ্দের পাওয়া সহজ হয়। রবির একটি সাধারণ দিন পরিচিত বাক্য দিয়ে শুরু হতো: ভাইয়া, কাঁচ পরিষ্কার করে দেব? দিদি, কিছু খুচরো দাও, অনেক কষ্ট করে জোগাড় করতে হয়, খিদে পেয়েছে। বেশিরভাগ উত্তর হতো একটি ঠান্ডা হাত নাড়ানো বা তার চেয়েও খারাপ একটি অশ্লীল গালি। কিন্তু রবি রেগে যেত না, তার অভ্যেস হয়ে গিয়েছিল। সে শিখে নিয়েছিল যে বেঁচে থাকার জন্য তখনও হাসতে হয় যখন লোকে তাকে ঘৃণা করে। কখনো কখনো কোনো দয়ালু মানুষ থামত আর তার হাতে 10 টাকার একটি নোট ধরিয়ে দিত। রবি খুশি হয়ে মাথা ঝুঁকিয়ে বারবার ধন্যবাদ বলত। সে কখনো ধন্যবাদ জানাতে ভুলত না। এটাই ছিল একমাত্র জিনিস যা তার মা তাকে শিখিয়েছিল আর যা এত বছর পরেও তার মনে ছিল। দুপুরে যখন রোদ সবচেয়ে তীব্র হতো, রবি খালের ধারে একটি জনশূন্য বিল্ডিংয়ের দিকে ছুটে যেত, যেখানে আরও কিছু অনাথ শিশু থাকত। সেটা ছিল একটি অর্ধসমাপ্ত কংক্রিটের কাঠামো, যার লোহার দরজায় মরিচা পড়েছিল আর দেওয়ালে নোংরা ছবি আঁকা ছিল। কিন্তু রবির কাছে সেটাই ছিল ঘর। সেখানে তার বন্ধুরা ছিল: খোঁড়া রাজু, যে তার চেয়ে 1 বছরের বড় ছিল আর এক সড়ক দুর্ঘটনায় নিজের একটি পা হারিয়েছিল, আর ছোট্ট মিনা, যে তার চেয়েও ছোট ছিল, গান ভালোবাসত কিন্তু তোতলাত। 3 জন একে অপরের উপর নির্ভর করে বাঁচত। একটি রুটি, একটি কোল্ড ড্রিঙ্ক আর অসমাপ্ত ঘুম ভাগ করে নিত। রবি সবচেয়ে কম কথা বলত। তার টিনের ছাদে তৈরি ফুটো দিয়ে আকাশ দেখার অভ্যেস ছিল। সে বলত যে এটা হলো আশার জানালা, যেখান দিয়ে বৃষ্টি আসার ঠিক আগে আলো ভেতরে আসে। কয়েক রাত রাজু জিজ্ঞেস করত, আরে, তোর ভয় লাগে না যে বড় হয়েও তুই এভাবে ঘুরে বেড়াবি? না, অনেকটি ঘর হবে, কিন্তু ইটের নয়, এমন ঘর যেখানে লোকে আমাকে ছেড়ে যাবে না। এই উত্তরে রাজুকে চুপ করিয়ে দিত। সে ভাবত রবি মজা করছে, কিন্তু আসলে সে এটা নিজের ভাঙা বিশ্বাস নিয়ে বলেছিল। সেই দিন আরও একটি সাধারণ সন্ধ্যের মতো রবি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। একটি একদম নতুন সাদা গাড়ির কাঁচ পরিষ্কার করছিল। গাড়ির ভেতরে বসা লোকটি ভ্রু কুঁচকে চিৎকার করে উঠল, দূরে সর, নোংরা ছেড়ে! যদি আমার গাড়িতে আঁচড় লাগে তবে আমি তোকে মেরে ফেলব। রবি ভয়ে পিছিয়ে গেল, মাথা ঝুঁকিয়ে আস্তে করে ক্ষমা চাইল। যখন গাড়িটি দ্রুত গতিতে এগিয়ে গেল, নোংরা জল তার মুখে এসে পড়ল। পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চারা জোরে জোরে হাসতে লাগল। রবি চুপচাপ নিজের ছেঁড়া আস্তিন দিয়ে মুখ মুছতে থাকল আর নিজের কাজে লেগে গেল। সে জানত যে ক্ষুধা তাকে আত্মসম্মানের অনুমতি দেয় না। রাত নামলে রবি কিছু অ্যালুমিনিয়ামের কৌটা আর প্লাস্টিকের বোতলের একটি ছোট্ট ব্যাগ জোগাড় করল। সে জনশূন্য বিল্ডিংয়ের দিকে ফিরছিল, তখনই বৃষ্টি শুরু হলো।
বর্ষার প্রথম ভারী বৃষ্টি, আর বাতাস তার মুখে এসে লাগছিল। সে বাঁচার জন্যে একটি পুরনো মন্দিরের পাশে সরু গলিতে ছুটল। সেখানে টিনের ছাদের উপর বৃষ্টির ফোঁটা জোরে জোরে পড়ছিল, যার মধ্যে মেঘের গর্জনের আওয়াজও মিশে যাচ্ছিল। তারপর সেই আওয়াজের মাঝে রুবি একটি ক্ষীণ, দুর্বল ব্যথার কাতর উক্তি শুনল। সে থমকে গেল। প্রথমে সে ভাবল এটা কোনো বেড়ালের আওয়াজ, কিন্তু আওয়াজটি লম্বা আর অনেক ভারী ছিল। রবি ভ্রু কুঁচকাল আর আস্তে আস্তে সেই দিকে বাড়ল যেখান থেকে আওয়াজ আসছিল। গলির শেষ কোণে আবর্জনার বস্তা আর কার্ডবোর্ডের বাক্সের মাঝে একজন মহিলা কুঁকড়ে শুয়েছিল। তার পুরো শরীর ভেজা ছিল, চুলগুলো জট পাকানো, আর তার পেট বেশ বড় ছিল। স্পষ্টতই সে খুব বেশি গর্ভবতী ছিল। রবি ভয় পেয়ে গেল। সে সহজাতভাবে পিছিয়ে গেল। তার বুক ধরফড় করতে লাগল। না, কোনো ঝামেলায় জড়ানো যাবে না। যদি কোনো বড় মানুষ দেখে ফেলে আর বলে যে আমি এই মহিলার সাথে কিছু করেছি, তবে আমি মরে যাব। কিন্তু তারপর যখন বিজলি চমকালো, সে তার মুখ দেখল। ফ্যাকাশে, ঠোঁট নীল হয়ে গিয়েছিল, আর তার চোখে একটি দুর্বল জীবন আঁকড়ে থাকার আর্জি ছিল। সে তার কান্নার শব্দ শুনল, যা তার ভাঙা শ্বাসপ্রশ্বাসের সাথে মিশে গিয়েছিল। কেউ কেউ আছো? আমাকে সাহায্য করো। একটি দীর্ঘ নীরবতা নেমে এলো। বৃষ্টি তখনও ঠান্ডা আর জোরে পড়ছিল। রবি সেখানেই জমে গেল। তার মাথায় একটি আওয়াজ প্রতিধ্বনিত হল, তার মায়ের একটি অস্পষ্ট স্মৃতি থেকে আসা আওয়াজ। বাবা, যদি কাউকে কষ্টে দেখো তবে মুখ ঘুরিয়ে নিও না, কারণ কি জানি কাল তোমারও এরকম কোনো হাতের দরকার পড়তে পারে। রবি ঠোঁট কামড়াল আর সিদ্ধান্ত নিল। সে নিজের বস্তা নিচে রাখল, ঝুঁকল আর তাকে তোলার চেষ্টা করল। তাকে নাড়িয়ে, আন্টি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আন্টি! সে মহিলা চোখ খুলল, কিন্তু শুধু ফিসফিস করে বলতে পারল, ব্যথা, খুব ব্যথা, আমার শিশু, সে আসছে। রবি কেঁপে উঠল। সে গলিতে চারদিকে তাকাল, যা অন্ধকার আর জনশূন্য ছিল। কেউ ছিল না। সে নিজের ছেঁড়া টি শার্ট খুলল আর তার পেটের ওপর রাখল। তারপর বাতাসের মতো ছুটল। তাকে কাউকে খুঁজতে হবে, যে কাউকে, যে একটি শিশুর জন্ম দিতে সাহায্য করতে জানে। বৃষ্টি সরাসরি তার মুখে পড়ছিল। চোখের জল বৃষ্টির সাথে মিশে গেল। রবি ছুটতে ছুটতে হাঁপাচ্ছিল। শান্তি আম্মা, শান্তি আম্মা, সাহায্য করো, গলিতে কেউ মরতে চলেছে। রবি শান্তি আম্মার ডাল ভাতের ঠেলায় পৌঁছাল, যিনি গলির কোণে বিক্রি করা প্রায় 50 বছর বয়সী একজন মহিলা ছিলেন। তিনি সেই অল্প কিছু মানুষের মধ্যে ছিলেন যারা ভবঘুরে বাচ্চাদের তাড়িয়ে দিত না। রবির ঘাবড়ে যাওয়া আওয়াজ শুনে তিনি ভয় পেয়ে বাইরে দৌড়ে এলেন। কি হয়েছে বাবা? একজন আন্টি গলিকে শুয়ে আছেন, তার পেট খুব বড়, হয়তো বাচ্চা হতে চলেছে। রবি হাঁপাতে হাঁপাতে বলছিল। তার পুরো শরীর ঠান্ডা আর ভয় কাঁপছিল। শান্তি আম্মা একটি রেনকোট ধরলেন আর কোনো প্রশ্ন না করেই দুজনে মুষলধারে বৃষ্টির মধ্যে দৌড়াল। ছোট্ট গলিটা অন্ধকার ছিল। রাস্তার আলো বৃষ্টির জলে ঝাপসা হয়ে গিয়েছিল। যখন তারা সেখানে পৌঁছাল, শান্তি আম্মা ঝুঁকলেন আর মহিলার শ্বাসপ্রশ্বাস পরীক্ষা করলেন। সে তখনও বেঁচে ছিল, কিন্তু খুব দুর্বল ছিল। তিনি তার কাপড় তুললেন আর দেখলেন পেট শক্ত, শ্বাসপ্রশ্বাস থেমে থেমে আসছিল, যা অকাল প্রসবের লক্ষণ ছিল। হে ভগবান, বাচ্চা হতে চলেছে, হাসপাতালে নিয়ে যাবার সময় নেই। শান্তি আম্মা রবির দিকে ফিরলেন। বাবা, আমার জন্য একটি কম্বল, একটি বালতি আর একটু পরিষ্কার জল খুঁজে আনো, তাড়াতাড়ি করো। রবি ছুটল। তার পা ঠান্ডা বৃষ্টির জলে ডুবে গিয়েছিল। সে পাশের জনশূন্য বিল্ডিংয়ে ফিরে গেল, যেখানে বাচ্চারা থাকত। সে একটি পুরনো কম্বল আর একটি প্লাস্টিকের বালতি বের করল। বালতি অর্ধেক বৃষ্টির জলে ভরা ছিল। সে কাঁপতে থাকা হাতে সেটা ফিরিয়ে আনল। শান্তি আম্মা নিজের রেনকোট খুললেন, কম্বলটি নিচে বিছালেন আর মহিলাকে তার উপর ঠিকভাবে শোয়ালেন। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, বোন, সাহস রাখো, আমার সাথে সাথে শ্বাস নাও, ব্যাস হতে চলেছে, আরেকটু সাহস করো। মহিলাটি ওঠার চেষ্টা করল আর রবির হাত শক্ত করে ধরল। তার নখগুলো তার চামড়ায় বিঁধে গেল, যা তীব্র ব্যথা দিচ্ছিল। কিন্তু রবি নিজের হাত পিছিয়ে নিল না। সে ঝুঁকল আর তার কানের কাছে ফিসফিস করে বলল, ভয় পেও না, আমি এখানেই আছি। নিজের অসহ্য ব্যথার মাঝে সে আস্তে করে হাসল।
তার ঝাপসা চোখে একটুখানি বিশ্বাস ঝলকে উঠল, যা সেই ঘন বৃষ্টির রাতে একটি দুর্বল আলোর কিরণ ছিল। মেঘ গর্জন করল, আর তারপর একটি শিশুর প্রথম কান্নার আওয়াজ রাতের নীরবতা ভেদ করে দিল। শান্তি আম্মা কাঁপতে কাঁপতে সেই লাল শিশুটিকে তুললেন আর তাকে নিজের শাড়িতে মুড়ে নিলেন। রবি সেখানেই দাঁড়িয়ে রইল, তার চোখ খোলা থেকে গেল। জীবনে প্রথমবার সে একটি নতুন জীবনকে নিজের চোখের সামনে জন্ম নিতে দেখল। শান্তি আম্মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর শিশুটিকে তার মায়ের হাতে রাখলেন। মহিলাটি নিজের শিশুকে বুকে জড়িয়ে ধরল। তার চোখের জল বৃষ্টির জলের সাথে মিশে গেল, আর সে নিজের দুর্বল শ্বাসের মাঝে আস্তে করে বলল, আমি তোমাদের দুজনের কাছে কৃতজ্ঞ। আমাকে একা না ছেড়ে যাওয়ার জন্য ধন্যবাদ। রবি মাথা নিচু করল। সে বুঝতে পারল না কি বলবে। তার হৃদয়ে হঠাৎ একটি অদ্ভুত উষ্ণ আর গর্বের অনুভূতি ভরে গেল। তার কাছে কিছুই ছিল না, কিন্তু সে এইমাত্র কাউকে বেঁচে থাকতে সাহায্য করেছিল। যখন বৃষ্টি থামল, শান্তি আম্মা রবিকে বললেন, রবি, আমাদের এই মা আর শিশুর জন্য কোনো শুকনো জায়গা খুঁজতে হবে। আমার ঘর ছোট আর সাথে সাথে সেখানে তাদের রাখা ঠিক হবে না। রবি এক মুহূর্ত ভাবল, আর তারপর আস্তে করে বলল, যেখানে আমরা থাকি সেখানে একটি খালি ঘর আছে, শুধু একটু পরিষ্কার করতে হবে। আর এভাবেই মাঝরাতে রবি আর শান্তি আম্মা সেই মহিলা আর তার সদ্যজাত শিশুকে খালের ধারের সেই জনশূন্য বিল্ডিংয়ে নিয়ে গেল। তারা একটি মাদুর বিছাল, ইটকে বিছানার মতো ব্যবহার করল, আর একটি ছোট্ট মোমবাতি জ্বালালো। ঘরটি স্যাঁতস্যাঁতে বন্ধে ভরা ছিল, কিন্তু যখন শিশুটি তার মায়ের কোলে নড়ে উঠল, মোমবাতির আলো রবির মুখে পড়ল, যার ফলে সে তার বয়সের চেয়ে অনেক বেশি বড় লাগছিল। শান্তি আম্মা তাকে দেখলেন আর আস্তে করে বললেন, তুমি খুব ভালো কাজ করেছ বাবা, সবাই এমন করার সাহস পায় না। রবি শুধু হাসল, একটি সরল হাসি। সে ভাবল না যে সে কোনো মহান কাজ করেছে। সে শুধু তাই করল যা তার মা তাকে শিখিয়েছিল, কখনো কোনো দুঃখীকে পিছনে ছেড়ে যেও না। বাইরে বৃষ্টি পুরোপুরি থেমে গিয়েছিল। টিনের ছাদ থেকে জলের ফোঁটা টপকাচ্ছিল, যা সদ্যজাত শিশুর ক্ষীণ শ্বাসের সাথে মিশে যাচ্ছিল। সেই ভাঙাচোরা ঘরের মাঝে তিনজন অচেনা মানুষ একে অপরের পাশে বসেছিল, একে অপরকে একটুখানি উষ্ণতা দিচ্ছিল। কেউ জানত না যে সেই মুহূর্তটি তাদের জীবন চিরকালের জন্য বদলে দেবে। যখন সকাল হল, কালো খালের ওপর হালকা কুয়াশা ছেয়ে গিয়েছিল। দূর থেকে মোরগের ডাক আর সকালের ফেরিওয়ালাদের আওয়াজ আসছিল। রবি সবার আগে জাগল। সে গভীর ঘুমাতে পারেনি। যখনই সে চোখ বন্ধ করত, শিশুর দুর্বল কান্নার আওয়াজ শুনতে পেত, আর সে চমকে উঠে পড়ত। শান্তি আম্মা জনশূন্য ঘরের কোণে উনুন জ্বালাচ্ছিলেন। ধোঁয়া পাতলা স্তরে উঠছিল। সেই মহিলা প্রিয়া ঘুমাচ্ছিল। তার মুখ ফ্যাকাশে ছিল, কিন্তু তার চোখে এখন ভয় কম ছিল। শিশুটি তার কোলে ছিল, ছোট্ট, লাল চামড়া, আর শ্বাস প্রশ্বাস এত দুর্বল ছিল যে শোনার জন্য কাছে যেতে হতো। রবি চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকল। সে বুঝতে পারল না কেন তার হৃদয় এত শান্ত অনুভব করছিল। এত বছর ধরে তার জীবন শুধু ছোটা, কুড়ানো আর বেচার ছিল। প্রথমবার কেউ তার কাছে ছিল, যে তাকে অবজ্ঞার দৃষ্টিতে নয়, বরং কৃতজ্ঞতা ভরা আওয়াজে ডাকছিল। শান্তি আম্মা এক বাটি গরম ডালিয়া নিয়ে এলেন আর প্রিয়ার সামনে রাখলেন। একটু খেয়ে নাও বোন, শিশুকে দুধ খাওয়ানোর জন্য শক্তি পাবে। কাল রাতে তোমার অনেক রক্তক্ষরণ হয়েছে। প্রিয়া আস্তে করে মাথা নাড়াল, চামচ ধরল, কিন্তু তার হাত কাঁপছিল। প্রিয়ার ঘাবড়ানো ভাব দেখে রবি বাটিটা নিল আর তাকে নিজের হাতে খাওয়াতে লাগল। প্রিয়া এক মুহূর্তের জন্যে চমকে গেল। একজন রাস্তার ছেলে তার যত্ন একজন আত্মীয়ের মতো করছিল। তোমার নাম কি? প্রিয়া আস্তে করে জিজ্ঞেস করল। জি, আমার নাম রবি। তুমি এখানেই পাশে থাকো? জি, আমি খালের ধালে আবর্জনা কুড়ানো কিছু দাদা দিদির সাথে থাকি। ধন্যবাদ রবি, যদি তুমি আর আম্মা না থাকতে তবে হয়তো আমি আর আমার শিশু। প্রিয়ার গলা ধরে এলো আর সে আর বলতে পারল না। শান্তি আম্মা হাত নাড়ালেন। আরে কি বলছো? এই পৃথিবীতে কাউকে মরতে দেখে মুখ ফিরিয়ে নিলে মানবতাই বা কি রইল? সেই মুহূর্তে রবির নিজের মায়ের কথা মনে পড়ল।
যখন তিনি বেঁচে ছিলেন তখন তিনি প্রায়ই বলতেন, বাবা, আমরা গরিব, কিন্তু হৃদয় থেকে গরিব হয় না। এই উপদেশ তার হৃদয়ে গেঁথে গিয়েছিল, কিন্তু আজ সে এর পুরো মানে বুঝতে পারল। সকালের নাস্তার পর শান্তি আম্মাকে নিজের ঠেলায় তাড়াতাড়ি যেতে হতো। যাওয়ার আগে তিনি রবিকে বললেন, আমি কোণে একটু চাল আর দুধ রেখেছি, আমি দুপুরে ফিরে আসব, তুমি মা আর শিশুর খেয়াল রাখবে, বুঝলে? রবি একজন বড় মানুষের মতো গুরুত্ব সহকারে মাথা নাড়াল। দিন ধীরে ধীরে কাটছিল। রবি সুযোগ বুঝে মোড়ে কাজ করতে চলে গেল, যাতে ওষুধের জন্য আরও কিছু টাকা জোগাড় করতে পারে। মাঝে সে একটি ওষুধের দোকানে গেল আর সেলস গার্লের কাছে কিছু রক্ত বন্ধ করার ট্যাবলেট আর কিছু ব্যান্ডেজ কম দামে দেওয়ার জন্য মিনতি করল। দোকানদারানি রবির ময়লা পোশাক দেখে তাকে তাড়িয়ে দেওয়ার কথা ভাবল, কিন্তু তারপর যখন সে তাকে নিজের মুঠো থেকে গুঁড়ো হওয়া মুদ্রা বের করতে দেখল আর তার চোখে সরলতা দেখল, তখন তার মন গলে গেল। ঠিক আছে, আমি তোমার জন্য কিছু টাকা কম করে দিচ্ছি, কিন্তু এগুলো সাবধানে রেখো, ওষুধ যেন ভিজে না যায়। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রবি ওষুধের প্যাকেট নিয়ে এমনভাবে ছুটল যেন হাওয়ায় উড়ছিল। তার মাথায় শুধু সেই দুর্বল মহিলা আর ছেঁড়া কম্বলে ঘুমিয়ে থাকা শিশুর চিন্তা ছিল। সে কখনো কারো জন্য এত চিন্তা করেনি। সন্ধ্যায় প্রিয়া জেগে উঠল আর দেখল রবি কার্ডবোর্ডের একটি টুকরো দিয়ে লোহার দরজা ঠিক করছিল। সে আস্তে করে জিজ্ঞেস করল, তুমি এমন করছো কেন? যাতে বাতাস ভেতরে না আসে, আপনার আর শিশুর ঠান্ডা লাগবে না। ধন্যবাদ বাবা। প্রিয়া এক মুহূর্তের জন্য চুপ রইল আর তারপর বলল, জানো তো, যখন আমি বাড়িতে ছিলাম তখন আমার মনে হতো যে টাকা দিয়ে সবকিছু কেনা যায়। জি, কিন্তু এখন আমি শুধু এইভাবে শান্তিতে শুয়ে থাকারই আশা করি। রবি পুরোপুরি বুঝতে পারল না, কিন্তু সে তার কণ্ঠস্বরে বিষণ্ণতা অনুভব করল। সে শুধু একটি নিষ্পাপ আর সত্যিকারের হাসি নিয়ে হাসল। আমি গরিব, কিন্তু আমার মনে হয় যে এই জায়গা যে কোনো অন্য জায়গার চেয়ে বেশি গরম। বাইরে সূর্য ধীরে ধীরে ডুবছিল। সন্ধ্যার আলো ভাঙা জানলা দিয়ে ছেকে এসে সেই ৩ ছোট মানুষের মুখে পড়ছিল। একটি রাস্তার ছেলে, একটি পরিত্যক্তা মা আর একটি সদ্যজাত শিশু। ৩টি সম্পর্কহীন জীবন এখন করুণার একটি পাতলা সুতোয় জুড়ে গিয়েছিল। সেই রাতে প্রিয়া নিজের শিশুর কান্নার আওয়াজে জেগে উঠল। রবি তখনও দরজায় পাহারা দিচ্ছিল, ঘুমায়নি। সে তাড়াতাড়ি শিশুটিকে তুলে তার মায়ের কাছে দিল। যখন শিশুটি দুধ খেয়ে নিল, প্রিয়া তাকে চোখের জলে ভরা চোখে দেখল। রবি, যদি একদিন আমি যেতে পারি, তবে কি তুমি আমার সাথে যেতে চাইবে? আমি তোমাকে স্কুলে পাঠাবো, একটি ভালো কাজ দেব। রবি আস্তে করে মাথা নাড়াল। তার কণ্ঠস্বর গম্ভীর ছিল। আপনি শিশুর খেয়াল রাখুন, আমার এখানে থাকার অভ্যেস আছে। আর যাই হোক, কালকে দেখেছে। এই সরল বাক্যটি প্রিয়াকে নির্বাক করে দিল। শহরের অন্ধকারে সেই অনাথ ছেলেটির কাছে এমন কিছু ছিল যা অনেক ধনী মানুষের কাছে ছিল না, ভালো থাকার উপর বিশ্বাস। ঘুমানোর আগে প্রিয়া জিজ্ঞেস করল, যদি তোমার একটি ইচ্ছা চাওয়ার সুযোগ থাকে, তবে তুমি কি চাইবে? রবি ভাবল আর তারপর আস্তে আস্তে বলল, একটি এমন ঘর যা টপকায় না, যেখান থেকে কেউ বের করে দেয় না, কিন্তু তাতে এমন লোক থাকা উচিত যারা একে অপরকে ভালোবাসে। বড় হওয়ার দরকার নেই, শুধু কেউ একজন থাকুক যে আমাকে বিশ্বাস করে। প্রিয়া নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। তার চোখের জল চুপচাপ গড়িয়ে পড়ছিল। সে বুঝতে পারল যে সেই রাতে, সেই পরিত্যক্ত ঘরে তাকে শুধু বাঁচানোই হয়নি, বরং তাকে আবার মানুষের উপর বিশ্বাস করতে শেখানো হয়েছিল। পরের কয়েকটি দিনে খালের ধারে সেই ছোট জনশূন্য ঘরে সেই ৩ জন মানুষের জীবন একটি নতুন ছন্দ ধরে নিল। সকালে রবি মোড়ে কাজ পরিষ্কার করতে আর আবর্জনা কুড়াতে যেত। দুপুরে সে একটু চাল আর দুধ কিনে আনত। আর প্রিয়া, যে মহিলাকে রবি বাঁচিয়েছিল, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল আর এখন ততটা ফ্যাকাশে লাগছিল না। তার চোখে একটু জীবন ফিরে এসেছিল। সেই সকালে যখন সূর্যের আলো ভাঙা জানালা দিয়ে ছেকে প্রিয়ার মুখে পড়ল, তখন রবি খালের জল একটি কাপড় দিয়ে ছেকে শিশুর ন্যাপকিন ধুইছিল। সে সতর্ক আর ধৈর্যশীল ছিল, ঠিক যেন একজন ছোট বাবা যে বড় হতে শিখছে। প্রিয়া এটা দেখল আর তার গলা ধরে এলো।
রবি, তুমি কি কখনো স্কুলে গেছো? রবি মাথা নাড়াল। তার হাত তখনও ধোয়ার কাজে ব্যস্ত ছিল। না আন্টি, আমি শুধু টাকা গুনতে জানি আর কিছু অক্ষর যা শান্তি আম্মা শিখিয়েছেন। কিন্তু আমার বাজারে ফেলে দেওয়া খবরের কাগজ পড়তে ভালো লাগে। সেগুলো তো খুব ভালো শব্দ থাকে। প্রিয়া আস্তে করে হাসল। তারপর নিজের শান্তিতে ঘুমিয়ে থাকা শিশুটিকে দেখল। সে আস্তে করে নিজের বুকে হাত রাখল আর একটি দীর্ঘ শ্বাস নিল। যদি পরের জন্ম হয়, তবে আমি চাই আমার শিশু তোমার মতো নিষ্পাপ হোক। এই কথাটি রবিকে উপরে দেখতে বাধ্য করল। সে তার চোখে একটি গভীর বিষণ্ণতা দেখল, সেই ব্যক্তির বিষণ্ণতা যে সব কিছু পেয়েও হারিয়েছে। সন্ধ্যায় বাতাস বইতে শুরু করল। শান্তি আম্মা একটি পাত্রে গরম ডালিয়া আর কিছু খাবার নিয়ে এলেন। তিনি প্রিয়ার পাশে বসলেন আর আস্তে করে জিজ্ঞেস করলেন, প্রিয়া বোন, আমার মনে হয় তুমি শিক্ষিত। তোমার কথা বলার ধরন খুব নরম। এই গরিব বস্তির মনে হয় না। তুমি এখানে পৌঁছালে কি করে প্রিয়া? প্রিয়া লম্বা সময় ধরে চুপ রইল আর তারপর বিষণ্ণতা নিয়ে হাসল। একটি শিশুর কারণে আর একজন বাবার কারণে। এই উত্তর শান্তি আম্মা আর রবি দুজনকেই অবাক করে দিল। এক মুহূর্তের নীরবতার পর প্রিয়া একটি নিস্তেজ কণ্ঠে বলতে শুরু করল, কিন্তু প্রতিটি শব্দ হৃদয়কে বিদীর্ণ করছিল। আমি দক্ষিণ মুম্বাইয়ের একটি ধনী পরিবারে জন্মেছিলাম। আমার বাবা বিক্রম সিং একটি বড় হোটেল চেনের মালিক। আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম, যাকে ছোট থেকে অনেক আদর যত্ন করা হয়েছিল। কিন্তু তিনি খুব কঠোর ছিলেন। পরিবারের সম্মানকে সবকিছুর চেয়ে বেশি গুরুত্ব দিতেন। আমার মা তাড়াতাড়ি মারা গিয়েছিল, তাই তিনি আরও বেশি আদেশ দিতেন। আমার মনে হতো আমি জীবনকে বুঝি যতক্ষণ না আমি রোহানের সাথে দেখা করি, যে একজন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ছিল, সহজ সরল, গরিব কিন্তু সৎ। আমরা একে অপরকে ভালোবাসতাম আর লুকিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। যখন তিনি জানতে পারলেন যে আমি গর্ভবতী, তখন তিনি রাগী অগ্নিশর্মা হয়ে গেলেন। বললেন যে আমি বংশের নাম মাটিতে মিশিয়ে দিয়েছি। তিনি আমাকে সেই রাতেই বাড়ি থেকে বের করে দিলেন। প্রিয়ার গলা ধরে এলো। শান্তি আম্মা একটি দীর্ঘ শ্বাস নিলেন আর তার কাঁধে হাত রাখলেন। হে ভগবান, ধনী মানুষদের হৃদয় এত ঠান্ডা হয়। প্রিয়া মাথা নাড়াল। তার চোখের জল গড়িয়ে পড়ছিল। আমি আমার স্বামীকে খুঁজতে গেলাম তো জানতে পারলাম যে একটি কনস্ট্রাকশন সাইট ধসে পড়ায় তার মৃত্যু হয়েছে। আমি ভেঙে পড়লাম। আমার কাছে কেউ ছিল না, যাওয়ার কোনো জায়গা ছিল না। আমি ঘুরতে থাকলাম আর তারপর ক্লান্ত হয়ে চুরমার হয়ে গেলাম। যখন আমার মনে হলো আমি মরে যাব, তখন আমি রবির সাথে দেখা করলাম। রবি এটা শুনল আর তার হাতে ধরা কাপড় শক্ত হয়ে গেল। সে তাকে একটি অবর্ণনীয় দৃষ্টিতে দেখল, যাতে দয়া আর প্রশংসা দুটোই ছিল। আপনি দুঃখী হবেন না। লোকে আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু ভগবান আপনাকে ছাড়েননি। ভগবান আমাকে আপনার সাহায্যের জন্য পাঠিয়েছেন। প্রিয়া চোখের জলের মাঝে হাসল, ঝুঁকলেন আর ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিলেন। হ্যাঁ, ঠিক বলেছ। তুমি আমার আর আমার শিশুর ত্রাতা। এই সরল কিন্তু সত্যিকারের বাক্যটি পরিবেশকে স্থির করে দিল। বাইরে বাতাস শোঁ শোঁ করছিল, জল খালের ধারে আস্তে আস্তে ধাক্কা খাচ্ছিল, আর সেই অন্ধকার ঘরে মোমবাতির টিমটিমে আলো তিনটি মুখের ওপর পড়ছিল, যেন একটি ছোট্ট পরিবার যাকে ভালোবাসা দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। সেই রাতে যখন শান্তি আম্মা চলে গেলেন, প্রিয়া শুয়ে নিজের ঘুমন্ত শিশুটিকে দেখছিল। সে ফিসফিস করে বলল, রবি, তুমি এই শিশুটির নাম রাখবে? কিন্তু আমি কোনো ভালো নাম জানি না। যে নাম তোমার পছন্দ হবে তার মায়েরও পছন্দ হবে। রবি এক মুহূর্ত ভাবল আর তারপর আস্তে করে বলল, আশা, কারণ আমার মনে হয় সে আপনার জন্য আশা হয়ে এসছে। প্রিয়া হাসল। তার চোখ আগের চেয়ে অনেক বেশি কোমল ছিল। আশা? হ্যাঁ, এটা খুব সুন্দর নাম। সেই রাতে প্রিয়া স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় জেগেছিল। তার মনে অতীতের ছবিগুলো ঘুরছিল। আলো ঝলমলে প্রাসাদ, বাবার বকুনি, আর সে নিজে বৃষ্টি রাতে গেটের বাইরে দাঁড়িয়েছিল। তাদের ঠান্ডা চোখ মনে পড়ল, আর সে বুঝতে পারল যে সেই লোকটি এটা একেবারেই জানত না যে রাস্তার ছেলেটিকে সে তুচ্ছ মনে করত, সেই তার মেয়ের জীবন বাঁচিয়েছিল। বাইরে রবি একটি বস্তায় মোড়া গভীর ঘুমে শুয়েছিল।
তার ঠোঁটে তখনও একটি হাসি ছিল। সে জানত না যে শহরের কিছু শক্তিশালী লোক একটি নিখোঁজ মহিলার খোঁজ করছিল, একটি মর্যাদাপূর্ণ পরিবারের গর্ভবতী মেয়ের, আর ভাগ্য ধীরে ধীরে নিজেদের সুতো কষছিল, তাদের একই মোড়ে নিয়ে আসছিল যেখানে সত্যি আর ন্যায় ধাক্কা খাবে। মা, চাঁদের আবছা আলোয় প্রিয়া নিজের ছোট শিশুটিকে আস্তে করে বলল, বাবা, যদি একদিন তোমার দাদু আমাদের খুঁজে পান, তবে আমি জানি না আমার খুশি হওয়া উচিত নাকি ভয় পাওয়া উচিত, কিন্তু আমি রবিকে ছাড়ব না, কারণ কখনো কখনো আসল পরিবার রক্তের সম্পর্ক দিয়ে নয়, বরং সেই লোকেদের দিয়ে তৈরি হয় যারা তখন হাত ধরার জন্য প্রস্তুত থাকে, যখন আপনি হতাশার সবচেয়ে গভীর গর্তে থাকেন। সে আস্তে করে শিশুর কপালে চুম্বন করল। চাঁদের আলো তার গলায়ের উপর চেনে ঝোলানো একটি ফিকে সোনার আংটির উপর পড়ল। আংটির উপর VS অক্ষর খোদাই করা ছিল, যা তার নিষ্ঠুর বাবার একমাত্র অবশেষ ছিল, আর একই সাথে সেই ভয়াবহ ওলটপালটের প্রথম সূত্রও ছিল যা আসতে চলেছে। এক সকালে, যখন হাওয়ায় ঠান্ডা ছিল আর ভাঙা দেয়ালের ফাটল দিয়ে ঠান্ডা বাতাস আসছিল, রবি প্রিয়ার জন্য ডালিয়া রান্না করার জন্য আগুন জ্বালাচ্ছিল। তখনই সে হঠাৎ শিশু আসার জোরে কান্নার আওয়াজ শুনল। সে ঘাবড়ে গিয়ে ছুটল। প্রিয়া শিশুটিকে কোলে নিয়েছিল, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও তার ঘাম হচ্ছিল। রবি, আশা খুব গরম, তার শরীর আগুনের মতো জ্বলছে। রবি ঘাবড়ে গেল। সে শিশুটির কপালে হাত দিল, যা গরম ছিল। সে চারদিকে তাকালো। সে বুঝতে পারল না কি করবে। শান্তি আম্মা আজ শহর থেকে বাহিরে ছিলেন, সাহায্যের জন্য কেউ ছিল না। বেশি না ভেবে রবি শিশুটিকে কম্বলে মুড়ল আর প্রিয়াকে উঠতে সাহায্য করল। আন্টি, আমাদের হাসপাতালে যেতে হবে। আমি একটি জায়গা জানি যেখানে তারা বিনামূল্যে চিকিৎসা করে, কিন্তু আমার কাছে কোনো কাগজপত্র নেই। কোনো চিন্তা নেই আন্টি, চলুন, আমি কথা বলবো। সে প্রিয়াকে রাস্তায় নিয়ে গেল। রাতের বৃষ্টির পর রাস্তা ভেজা ছিল। গাড়ি যাচ্ছিল, সবাই তাড়াহুড়ো করছিল। ছেঁড়া পোশাক পরা একটি ছেলে একটি দুর্বল মহিলাকে ধরে, যে একটি শিশুকে কোলে নিয়েছিল, ভিড়ের মধ্যে হারিয়ে গেল। অনেক চোখ তাদের দেখছিল। কিছু লোক ফিসফিস করছিল। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ডিউটিতে থাকা নার্স তাদের দেখে তাড়িয়ে দেওয়ার কথা ভেবেছিল, এই ভেবে যে তারা ভিক্ষুক। কিন্তু তারপর যখন সে লাল, দ্রুত শ্বাস নিতে থাকা শিশুটিকে দেখল, তখন সে তাড়াতাড়ি বাইরে দৌড়ে এলো। হে ভগবান, শিশুটিরা তো জ্বরকে, একে তাড়াতাড়ি ভেতরে আনো। রবি স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে শিশুটিকে বিছানায় শুতে সাহায্য করল। নিজের পুরনো পোশাকের কিনারা শক্ত করে ধরে দুশ্চিন্তায় দেখছিল। প্রিয়া এক পাশে কাঁপতে কাঁপতে বসেছিল। নার্স ওষুধ মিশিয়ে শরীর মুছে দিল আর তারপর জিজ্ঞাসা করল, আপনার নাম কি? আপনি কোথায় থাকেন? প্রিয়া ইতস্তত করল। সে উত্তর দিতেই যাচ্ছিল যে রবি বলে উঠল, জি, এনার নাম প্রিয়া, খালের ধারে বস্তিতে থাকেন। ইনি এইমাত্র একটা শিশুর জন্ম দিয়েছেন। কোনো ঘর নেই। নার্সের চোখে নরম ভাব এলো। ঠিক আছে, শিশুটিকে গরম রাখুন, ঠান্ডা লাগতে দেবেন না। ভালো হলো যে তুমি সময় মতো চলে এসেছ। শিশুটিকে জ্বর কমানোর ইঞ্জেকশন দেওয়া হলো আর সে ধীরে ধীরে শান্ত হয়ে গেল। প্রিয়া শিশুটিকে বুকে জড়িয়ে ধরল। তার চোখ লাল ছিল। সে আস্তে করে রবিকে বলল, যদি তুমি না থাকতে, তবে জানি না আমার আর আমার শিশুর কি হতো। রবি হাসল, কপালের ঘাম মুছতে মুছতে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি আপনাদের দুজনকে রক্ষা করব। যখন তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন নার্স তাদের একটি ছোট কাগজ দিল। আমি একটি চ্যারিটি সেন্টারের ঠিকানা লিখেছি, তারা একা মায়েদের সাহায্য করে, হয়তো তারা তোমাকে অস্থায়ী আশ্রয় দিতে পারবে। প্রিয়া সেটা নিল। তার হৃদয়ে একটি ছোট্ট আশা জেগে উঠল। কিন্তু যেই তারা কেন্দ্র থেকে বাইরে বেরোল, একটি উজ্জ্বল কালো গাড়ি দরজার সামনে এসে থামল। ভেতর থেকে একজন মধ্যবয়সী লোক নামল, যার ব্যক্তিত্ব ছিল প্রভাবশালী, স্যুট পরা আর মুখ গম্ভীর। সে ফোনে কথা বলছিল, তার কণ্ঠে তাড়াহুড়ো ছিল। খুঁজতে থাকো, মেয়েটির নাম প্রিয়া, 8 মাসেরও বেশি গর্ভবতী। সে প্রায় 2 মাস ধরে নিখোঁজ। যে খবর দেবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। প্রিয়া জমে গেল, তার মুখ সাদা হয়ে গেল। শিশুটিকে শক্ত করে ধরে তার হাত কাঁপতে লাগল। সে ছিল বিক্রম সিং, তার নিজের বাবা। রবি বুঝতে পারল না কি হচ্ছে। সে শুধু দেখল প্রিয়া এক ধাপ পিছিয়ে গেল। তার চোখে ভয় ভরা ছিল। কি হলো আন্টি? উনি আমার বাবা। তার কণ্ঠস্বর ধরে এলো।
যদি উনি জানতে পারেন তবে উনি আমার শিশুকে ছাড়বেন না। ছেলেটি অবাক হল। সে তার কথা পুরোপুরি বুঝতে পারল না, কিন্তু সে তার আসল ভয় অনুভব করল। রবি তার হাত টানল আর তাকে পেছনের একটি সরু গলিতে লুকিয়ে দিল। দুজন কার্ডবোর্ডের বাক্সের স্তূপের মাঝে লুকিয়ে গেল। পায়ের আওয়াজ আর গাড়ির ইঞ্জিনের আওয়াজ দূরে চলে যেতে শুনল। প্রিয়া শিশুটিকে জড়িয়ে ধরল আর হাঁপাকে লাগল। উনি খারাপ মানুষ নন, কিন্তু উনি শুধু নিজের সম্মানের পরোয়া করেন। যদি উনি জানতে পারেন যে আশা রুহানের মেয়ে, তবে উনি তাকে একটি কলঙ্ক মনে করবেন। রবি মাথা নিচু করল, তারপর উপরে দেখল আর দৃঢ়তার সাথে বলল, আমি জানি না উনি কে, কিন্তু যদি উনি আপনাকে ভয় দেখানোর সাহস করেন তবে আমি তাকে শান্তিতে থাকতে দেব না। এটা একটি নিষ্পাপ কিন্তু দৃঢ় বক্তব্য ছিল, যেটা প্রিয়াকে চোখের জলের মাঝে হাসিয়ে দিল। একটি 11 বছরের ছেলে, রোগা পাতলা গরিব, তার আর তার শক্তিশালী বাবার মাঝে দাঁড়িয়েছিল। এই সেই মুহূর্ত ছিল যখন তার মনে হল যে সে আর একা নয়। সেই রাতে জনশূন্য ঘরে প্রিয়া তার গলায় ঝোলানো পুরনো সোনার আংটিটি দেখছিল। মোমবাতির আলোয় VS অক্ষগুলো জ্বলছিল। রবি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, আন্টি, ওই আংটিটা কার? প্রিয়া ইতস্তত করল আর তারপর বলল, আমার বাবার। তিনি একবার বলেছিলেন যে যখন আমি মানুষের আসল মূল্য বুঝব, তখনই তিনি আমাকে আবার গ্রহণ করবেন। আমি এটা একটি প্রতিশ্রুতির মতো রেখেছিলাম, যা এখন একটি অভিশাপ হয়ে গেছে। সে আংটিটি খুলল আর রবির হাতে রাখল। এটা তোমার কাছে রাখো। যদি কিছু হয়ে যায় তবে এটা সিং টাওয়ারে নিয়ে যেও আর বিক্রম সিংয়ের সাথে দেখা করো, তিনি বুঝতে পারবেন। রবি আংটিটি দেখল। এর হলুদ আভা তার ধূলিধূসর ত্বকের ওপর পড়ছিল। সে বুঝতে পারল না কেন, কিন্তু তার হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি হল, যেন সে একটি এমন রহস্য ধরে রেখেছে যা ভাগ্য পরিবর্তন করতে পারে। সেই রাতে আবার বৃষ্টি শুরু হল। রবি জলের টপকানোর আওয়াজ শুনতে থাকল। মোমবাতি ধীরে ধীরে নিভে যাচ্ছিল। সে প্রিয়া আর তার শিশুর দিকে তাকাল। তাদের মুখ ঘুমে শান্ত ছিল। সে ফিসফিস করে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যাই হয়ে যাক আমি কাউকে আপনাকে কাঁদাতে দেব না। বাইরে শহর তখনও আলোয় ঝলমল করছিল। সিং টাওয়ারের সবচেয়ে উঁচু তলায় বিক্রম সিং কাঁচের জানলার সামনে বসে বৃষ্টি দেখছিলেন। তিনি জানতেন না যে যে ব্যক্তি তাদের জীবনের অনুতাপের চাবি ধরে রেখেছিল, সে শুধু একটি রাস্তার ছেলে ছিল যার নাম ছিল রবি। 3 দিন পর বৃষ্টি এইমাত্র থেমেছিল। শহরে বাতাস তখনও স্যাঁতস্যাঁতে ছিল, কিন্তু রবির মন এর থেকেও বেশি ভারী ছিল। সে বুঝতে পারছিল না কেন প্রিয়া এত চুপ করে গিয়েছিল। সে এখন আর আগের মতো হাসত না, গল্প বলত না বা প্রতি রাতে আশাকে ঘুম পাড়ানি গান শোনাত না। সে লম্বা সময় ধরে বাইরে খালের দিকে তাকিয়ে থাকত। নিজের গলার সেই রূপর চেনটি হাত বোলাত, যেখানে একসময় সোনার আংটি ঝুলে থাকত। রবি খুব চিন্তিত ছিল। তার ভয় হচ্ছিল যে সে তাকে ছেড়ে চলে যাবে। প্রতিবার যখন সে কাজের জন্য মরে যেত, তখন সে তাড়াতাড়ি ফিরে আসত, শুধু এই নিশ্চিত করার জন্য যে মা আর শিশু এখনও সেখানেই আছে। এক দুপুরে যখন সে এইমাত্র ভেতরে এসেছিল, প্রিয়া আস্তে করে বলল, রবি, আমার মনে হয় এখন যাওয়ার সময় এসে গেছে। সে চমকে গেল, বলল, আন্টি, এখানে আমি আছি, শান্তি আম্মা আছে, আপনি সুরক্ষিত। প্রিয়া আস্তে করে মাথা নাড়াল। না বাবা, ওরা আমাকে খুঁজছে। আমার বাবা সব জায়গায় লোক লাগিয়ে রেখেছেন। যদি ওরা এখানে পৌঁছে যায় তবে তুমি বিপদে পড়ে যাবে। আমি চাই না তুমি বড়দের বিষয়ে জড়াও। রবি চুপ রইল। তার চোখ জলে ভরে গিয়েছিল, কিন্তু সে তাদের থামানোর চেষ্টা করল। আন্টি, আপনি আমার কথা বুঝতে পারছেন না। আপনি আর আশাই আমার একমাত্র পরিবার। যদি আপনি চলে যান তবে আমি কিভাবে বাঁচব? প্রিয়ার গলা ধরে এলো। সে ছেলেটির ঘামে ভেজা চুলে হাত বুলিয়ে দিল। রবি, তুমি আমাকে বিশ্বাস করিয়েছ যে এই পৃথিবীতে এখনো ভালো আছে, কিন্তু কিছু জিনিস আছে যার মোকাবিলা বড়দের করতে হয়। আমাকে আমার বাবার সাথে দেখা করতে হবে, ক্ষমা চাওয়ার জন্য নয়, বরং আমার শিশুকে রক্ষা করার জন্য।
সেই সন্ধে যখন প্রিয়া ঘুমিয়ে পড়ল, রবি দরজার বাইরে বসে রইল। তার হাতে তখনও সোনার আংটিটি শক্ত করে ধরা ছিল। সে অনেকক্ষণ ভাবল, যদি বিক্রম সিং প্রিয়ার বাবা হন, যদি তিনি তাকে বাড়ি থেকে বের করে দিয়ে থাকেন, তবে কি তার এখন নিজের ভুলের অনুভূতি হয়েছে? এই প্রশ্ন তার মাথায় ততক্ষণ ধরে ঘুরতে থাকল যতক্ষণ না সকাল হল। পরের দিন সকালে রবি সিদ্ধান্ত নিল, সে আংটিটি নিজের পকেটে রাখল আর শহরের কেন্দ্রের দিকে প্রায় 2 ঘন্টা হেঁটে গেল। সিং টাওয়ার তার সামনে দাঁড়িয়েছিল, একটা উঁচু চকচকে বিল্ডিং যার কাঁচের দরজা সূর্যের আলোকে ছুরির মতো প্রতিফলিত করছিল। গেটে থাকা গার্ডটি তাকে দেখে ভ্রু কুচকাল। এই ছেলে, এখানে কি করছিস? আমি বিক্রম সিংয়ের সাথে দেখা করতে চাই। বিক্রম সিং? কে তুই যে তার সাথে দেখা করতে চাস? বাইরে যা। রবি পিছিয়ে গেল। তারপর নিজের পকেট থেকে আংটিটি বের করে ওপনে তুলল। এটা তার, প্রিয়ান্টি আমাকে এটা ফিরিয়ে দিতে বলেছেন। গার্ডটি মনোযোগ দিয়ে দেখল। তার মুখটা একটু বদলে গেল। এক মুহূর্ত পর সে নিজের ওয়াকিটকিতে কথা বলল। একটি ছোট ছেলে এসেছে যার কাছে ভিএস লেখা আংটি আছে, বলছে এটা সাহেবের। মাত্র 10 মিনিট পর একটি কালো স্যুটে একজন মধ্যবয়সী লোক হাজির হল। সে ছিল বিক্রম সিং। সে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। তার চোখ ছুরির মতো ঠান্ডা ছিল। এটা তোমার কাছে এলো কি করে? প্রিয়া আন্টি আমাকে এটা দিতে বলেছেন। তিনি বললেন যে আপনি বুঝতে পারবেন। বিক্রম সিংয়ের মুখ এক মুহূর্তের জন্য কাঁপল আর তারপর শক্ত হয়ে গেল। সে তাকে নিজের পিছনে আসার ইশারা করল। তারা লিফটে করে 20 তলায় তার অফিসে গেল। জায়গাটি ঠান্ডা আর পরিষ্কার ছিল। সবকিছু এত চকচকে ছিল যে রবির পা রাখতেও দ্বিধা হচ্ছিল। সে চেয়ারে বসে পড়ল। তার কণ্ঠস্বর গম্ভীর ছিল। আমার মেয়ে কোথায়? প্রিয়া আন্টি আর আশা খালের কাছে একটি জনশূন্য বাড়িতে আছে, কিন্তু তিনি আপনাকে ভয় পান। তিনি বললেন যে আপনি তাদের ক্ষমা করবেন না। বিক্রম সিং চুপ রইলেন। তার হাত সামান্য কাঁপল। তার চোখ দূরে কোথাও দেখছিল, যেন তিনি শূন্যে দেখছেন। এক মুহূর্ত পর সে উঠল, কাঁচের জানালার কাছে গেল আর আস্তে করে বলল, প্রায় নিজের সাথে নিজেই, আমি একটি দুর্ঘটনায় আমার ছেলেকে হারিয়েছিলাম। আমি আমার মেয়েকেও হারাতে চাই না, কিন্তু সে ভুল পথ বেছে নিয়েছিল। আমি শুধু চেয়েছিলাম সে বোঝুক যে এই পরিবারের সম্মানকে পদদলিত করা যায় না। ওপরে দেখল আর প্রতিটি শব্দে জোর দিয়ে বলল, কিন্তু প্রিয়া আন্টি কোনো ভুল করেননি। তিনি শুধু কাউকে ভালোবাসতেন। আর আপনি কি তাকে ভালোবাসেন? এই প্রশ্নটি বিক্রম সিংকে ঘুরতে বাধ্য করল। তিনি সরাসরি সেই ছেলেটির দিকে তাকালেন, একটি খালি পায়ের শিশু যার চোখ এত উজ্জ্বল ছিল যে সে সেই কথাটি বলার সাহস করছিল যেটা বড়রা সারা জীবন বলতে পারে না। সে অনেকক্ষণ চুপ রইল। তারপর ধীরে ধীরে সে বলল, আমাকে তার কাছে নিয়ে চলো। সেই দুপুরে কালো চকচকে গাড়ি খালের ধারে সে জনশূন্য এলাকার সামনে থামল। প্রিয়া ন্যাপকিন শুকাচ্ছিল। গাড়িটি থামতে দেখে সে জমে গেল। গাড়ির দরজা খুলল। বিক্রম সিং বাইরে এলেন। ঠান্ডা বাতাস তার স্যুটকে ওড়াল। বাবা আর মেয়ে একে অপরের দিকে তাকাল। কেউ কিছু বলল না। আশা কেঁদে উঠল। তার দুর্বল কান্নার আওয়াজ নীরবতায় প্রতিধ্বনিত হল। প্রিয়া শিশুকে কোলে নিল। তার চোখের জল গড়িয়ে পড়ল। বাবা, আমাকে মাফ করে দিন। বিক্রম সিং কোনো উত্তর দিলেন না। তিনি শুধু এগিয়ে গেলেন আর শিশুটির কপালে আস্তে করে হাত ছোঁয়ালেন। তার চোখ হঠাৎ নরম হয়ে গেল। তার কণ্ঠস্বর কাঁপছিল, একেবারে ওর মায়ের মতোই দেখতে। কেউ আর কিছু বলল না। সব অভিযোগ, অনুতাপ আর ভালোবাসা সেই এক মুহূর্তে গলে গেল। রবি দাঁড়িয়ে দেখছিল। তার হৃদয়ের দ্বিধায় ছিল। সে বুঝতে পারল যে হয়তো তাকে এখন যেতে হবে। বিক্রম সিং তার দিকে ফিরলেন। তার কণ্ঠস্বর কর্কশ ছিল। তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ? জি। কেন? কারণ তার সাহায্যের প্রয়োজন ছিল। আমার মা শিখিয়েছিলেন যে কাউকে কষ্টে দেখলে মুখ ফিরিয়ে নিও না। বিক্রম সিং আস্তে করে মাথা নাড়ালেন। তার চোখে কিছু অদ্ভুত ঝলকাচ্ছিল, সম্ভবত সেই বিশ্বাস যা তিনি হারিয়ে ফেলেছিলেন। সন্ধ্যায় তিনি প্রিয়া আর শিশুকে যত্নের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। প্রিয়া ইতস্তত করল, রবির দিকে তাকিয়ে। তুমি আমার সাথে যাবে, তাই না? রবি মাথা নাড়াল, একটি দুঃখী হাসি নিয়ে। না,
আমার এখানে থাকার অভ্যেস আছে। আপনি আর আশা যান। এখন বাবা আপনার সাথে আছেন, আপনি ঠিক থাকবেন। প্রিয়া তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখের জল তার ছেঁড়া আস্তিনের ওপর পড়ে তাকে ভিজিয়ে দিচ্ছিল। তুমি আমার জীবনে হওয়া সবচেয়ে ভালো জিনিস, রবি। গাড়ি চলে গেল। ছেলেটিকে খালের ধারে একা ছেড়ে গেল। সে দূরে যেতে থাকা লাল আলো দেখতে থাকল। বৃষ্টি আবার শুরু হয়ে গেল। বৃষ্টির আওয়াজে রবি নিজের মুখ ওপরে তুলল আর আস্তে করে হাসল। এমন একজন ব্যক্তির হাসি যে এইমাত্র কিছু হারিয়েছিল, কিন্তু কিছু পেয়েও ছিল। দক্ষিণ মুম্বাইয়ের সেই প্রাসাদ সেই রাতে আলোয় ঝলমল করছিল। বিক্রম সিং বসার ঘরে স্থির বসেছিলেন। তার সামনে প্রিয়া আশাকে কোলে নিয়েছিল। আশেপাশে সবকিছু আগের মতোই ছিল, বিলাসবহুল, ঠান্ডা আর দূর। শুধু পার্থক্য এই ছিল যে এখন সে 15 বছর আগের সেই অহংকারী রাজকুমারী ছিল না। প্রিয়া চারদিকে তাকাল। সব পুরনো স্মৃতি তাজা হয়ে গেল। চকচকে কাঠের সিঁড়ি, দেওয়ালে মায়ের ছবি, পারফিউমের হালকা গন্ধ। কিন্তু শান্তির বদলে তার হৃদয়ে একটি দমবন্ধ লাগছিল, কারণ এই ঘর যা একসময় তার আশ্রয় ছিল, সেই জায়গাটিই তাকে সেই নৃশংস রাত্রে রাস্তায় ঠেলে দিয়েছিল। প্রিয়া, বিক্রম সিং কর্কশ কণ্ঠে বললেন, বাবাকে মাফ করে দে প্রিয়া। হয়তো আমি ভুল ছিলাম, কিন্তু আমি শুধু পরিবারের সম্মান বাঁচাতে চেয়েছিলাম। প্রিয়া ফিকে হাসল। তার চোখ শূন্য ছিল। কোন সম্মান বাবা? সেই সম্মান যা মেয়ের চোখের জল আর এই নিষ্পাপ শিশুর জীবনের বিনিময় কেনা হয়েছে। বিক্রম সিং চুপ রইলেন। এই বাক্যটি তার হৃদয়ে ছুরির মতো বিঁধে গেল। এত বছর ধরে তিনি সবসময় বিশ্বাস করতেন যে তিনি সঠিক ছিলেন, যে কঠোরতাই ভালোবাসা, যে কঠিনতাই সুরক্ষা। কিন্তু এখন নিজের মেয়ের কোলে নিজের ছোট নাতিকে দেখে তার মনে হল যে কিছু জিনিস ছিল যা শক্তি বা টাকা দিয়ে ফিরে কেনা যায় না, আর সেটা ছিল ক্ষমা। ঠিক আছে। এক মুহূর্ত পর সে উঠল আর আস্তে করে বলল, চিন্তা করো না, আমি তোমাদের দুজনের খেয়াল রাখব। এই ঘর তোমার, তুমি এখানে থাকতে পারো, আমি এখন হস্তক্ষেপ করব না। প্রিয়া তাকে লম্বা সময় ধরে দেখল। তার চোখে কৃতজ্ঞতা আর দূরত্ব দুটোই ছিল। ধন্যবাদ বাবা, কিন্তু আমি নিশ্চিত নই যে আমি এখন এই জায়গার। সে আশাকে দোলনায় শুইয়ে দিল আর চুপচাপ বারান্দায় চলে গেল। বাইরে শহরের আলো রেশমের মতো ছড়িয়েছিল। সে কোথাও দূরে একটি রোগা পাতলা ছেলের ছায়া দেখল যে টিনের কৌটা তুলছিল। মানুষের সমুদ্রে একটি ছোট বিন্দুর মতো। তার হৃদয়ে ব্যথা করল। তার বদলে ছেলেটির ছায়া দেখা গেল। রাত প্রিয়া ঘুমাতে পারল না। শিশুর কান্নার আওয়াজ তাকে জনশূন্য বাড়ির সেই ঠান্ডা রাতের কথা মনে করিয়ে দিল, যেখানে রবি শিশুকে নিজের শ্বাস দিয়ে গরম রেখেছিল। সে উঠল, ড্রয়ার খুলল, কিছু টাকা বের করল আর তাদের সাবধানে মুড়ে নিল। সে সেই ছেলেটিকে আবার খুঁজতে চাইছিল, অন্তত শেষবারের মতো ধন্যবাদ বলার জন্য। পরের দিন সকালে প্রিয়া ড্রাইভারের সাথে পুরনো খালের এলাকায় গেল। সবকিছুই একই ছিল, কাদামাখা কাঁচা রাস্তা, আবর্জনার ভেজা গন্ধ, কিছু বাচ্চা চপ্পল সেলাই করছিল। প্রিয়া জিজ্ঞেস করল, কিন্তু কেউ জানত না রবি কোথায় আছে। কেউ বলল সে চলে গেছে। শোনা গেছে যে তাকে এই এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ জমির মালিক একটি অ্যাপার্টমেন্ট বানানোর জন্য জায়গা পরিষ্কার করছিল। প্রিয়া জমে গেল। সে নতুন তৈরি বিল্ডিংয়ের সারির দিকে তাকাল। তার হৃদয় হারানোর একটি অনুভূতিতে ভরে গেল। সেই ছেলেটি যে তাকে বাঁচিয়েছিল এখন এমনভাবে উধাও হয়ে গেছিল যেন সে কখনো ছিলই না। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, বিক্রম সিং তাকে নিজের অফিসে ডাকলেন। টেবিলের ওপর একটি সিল করা খাম আর কিছু পুরনো কাগজ রাখা ছিল। প্রিয়া, এটা দেখো, এটি একটি ছেলের সম্পর্কে একটি ফাইল যার নাম রবি, 11 বছরের অনাথ যে খালের এলাকায় থাকত। পুলিশ এই ফাইলটি সাম্প্রতিক পরিষ্কারের সময় পেয়েছে। আমার মনে হয় এ সেই যার কথা তুমি বলছো। প্রিয়া কাঁপতে থাকা হাতে খামটি খুলল। ভেতর একটি পুরনো ছবি ছিল। রবি হাসছিল। তার হাতে একটি প্লাস্টিকের বোতল আর একটি লাল প্লাস্টিকের ওয়াইপার ছিল। ছবির কোণে আঁকা বাঁকা অক্ষরে লেখা ছিল,
আমার একটি ঘর হবে, শুধু কাউকে আমার উপর বিশ্বাস করার প্রয়োজন। প্রিয়া কেঁদে ফেলল, তার চোখের জল ছবির ওপর পড়ল। সে নিজের বাবার দিকে তাকাল, তার কণ্ঠস্বর ধরে এলো, বাবা, আমি রবিকে আবার খুঁজে পেতে চাই। আমি শান্তিতে বাঁচতে পারব না যতক্ষণ না আমি জানতে পারছি সে কেমন আছে। বিক্রম সিং ভাবতে ভাবতে মাথা নাড়ালেন। আমি লোক পাঠাবো তাকে খোঁজার জন্য। যদি সে এখনই শহরে থাকে তবে আমরা তাকে আবার খুঁজে পাব। প্রথমবারের মতো তিনি নিজের মেয়েকে একটি ভিন্ন দৃষ্টিতে দেখলেন, হতাশা থেকে নয়, বরং গর্ব আর বোঝাপড়া থেকে। তিনি জানতেন যে এই রবি নামের ছেলেটিই তাকে সেই জিনিসটি শিখিয়েছিল যা তিনি নিজের সারা জীবনে বুঝতে পারেননি, মানবতা আর ক্ষমা। সেই রাতে বিশাল প্রাসাদে প্রিয়া নিজের শিশুকে একটি ভারাক্রান্ত কণ্ঠে ঘুমপাড়ানি গান শোনাচ্ছিল। প্রতিটি ঘুমপাড়ানি গান একটি আহ্বানের মতো ছিল, আশা করছিল যে কেউ এটি শুনবে। শান্তিতে ঘুমিয়ে যাও আমার শিশু, সেই ব্যক্তি যে আমাদের বাঁচিয়েছিল সে যেখানেই থাকুক সুরক্ষিত থাকবে। আমি আশা করি যে কেউ তোমাকে ভালোবাসছে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল। শহরের একটি অন্য কোণে একটি রাস্তার ধারের ধাবার ছাদের নিচে একটি রোগা পাতলা ছোট ছেলে বাসন ধুইছিল। তার গলায় এখনও খালি রূপোর চেনটি ঝুলেছিল, যেখানে একসময় সোনার আংটি থাকত। রাস্তার আলো তার মলিন কিন্তু পরিষ্কার মুখের ওপর পড়ছিল। রবি আস্তে করে মাথা তুলে বৃষ্টি দেখল আর হাসল। প্রিয়া আন্টি এখন সুরক্ষিত, শুধু এটুকুই যথেষ্ট। পরের কয়েকটি দিনে প্রিয়া প্রায় বাড়ি থেকে বাইরে বেরোয়নি। প্রতি সকালে সে টেবিলের উপর রাখা রবির ছবি দেখত। তার হৃদয় একটি অবর্ণনীয় অপরাধ বোধে ভরে যেত। বাইরে বিক্রম সিংয়ের ব্যবসা স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু ঘরের ভেতরের পরিবেশ বদলে গিয়েছিল। কম ঠান্ডা, কম আনুষ্ঠানিক, যেন বাবা আর মেয়ের মধ্যেকার অদৃশ্য দেওয়াল ধীরে ধীরে গলে যাচ্ছিল। বিক্রম সিং চুপচাপ বদলাতে শুরু করে দিলেন। তিনি প্রাসাদের পাশে একটি ছোট কমপ্লেক্স বানালেন, যা আশেপাশের গৃহহীন মানুষদের জন্য একটি আশ্রয় ছিল। তিনি এর নাম নিজের নাতির নামে আশাঘর রাখলেন। কিন্তু প্রিয়া জানতেন যে তার বাবার হৃদয়ের গভীরতায় তিনি নিজের ভুলটি শোধরানোর চেষ্টা করছিলেন, সেই মানবতাকে ফিরিয়ে এনে যা তিনি একসময় হারিয়ে ফেলেছিলেন। কিন্তু প্রিয়ার জন্য এখন একটি ঘা ছিল যা ভরেনি, রবির জন্য চিন্তা। তিনি লোক পাঠিয়েছিলেন তাকে খোঁজার জন্য, কিন্তু 2 সপ্তাহ কেটে গেল আর কোনো খবর ছিল না। তারপর এক দুপুরে যখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বিক্রম সিংয়ের পুরনো ড্রাইভার তাড়াতাড়ি ভেতরে এলো। তার হাতে একটি পুরনো খবরের কাগজ ছিল। ম্যাডাম সাহেব, না, সেই ছেলেটি রবি, মনে হয় সে ভাইখোলা বাজারের কাছে একটি চ্যারিটি কিচেনে কাজ করে। আমার ছেলে তাকে জিনিসপত্র সরবরাহ করার সময় চিনতে পেরেছে। প্রিয়া খবরের কাগজটি ছিনিয়ে নিল আর মনোযোগ দিয়ে দেখল। একটি ছোট কোণে গরিব কর্মজীবী শিশুদের একটি দলের ছবি ছিল, যারা বিনামূল্যে খাবার পরিবেশন করছিল। একটি ছোট রোগা পাতলা শরীর, সেই একই পরিচিত চোখ, কোনো ভুল হতে পারে না, সে রবি ছিল। অপেক্ষা না করে প্রিয়া আশাকে কোলে নিয়ে সাথে সাথে গাড়িতে বসে পড়ল। বৃষ্টি তীব্র হচ্ছিল, কিন্তু তার হৃদয় আশ্চর্যজনকভাবে হালকা ছিল, যেন বৃষ্টি তার পাপের মাসগুলিকে ধুয়ে দিচ্ছিল। যখন সে চ্যারিটি কিচেনে পৌঁছাল, তখন সে রবিকে বাসন ধুতে দেখল। তার হাত আঁচড় দিয়ে ভরা ছিল, কাপড় ভিজে গিয়েছিল। সে এখনো হাসছিল, কাজ করতে করতে আস্তে আস্তে গান গাইছিল। তার আওয়াজ শহরের কোলাহলের মাঝে পরিষ্কার শোনা যাচ্ছিল। প্রিয়া ভেতরে গেল আর আস্তে করে ডাকল, রবি। সেই ঘুরল। এক মুহূর্তের জন্য দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। ধনী আর গরিবের বিশ্বের সব দূরত্ব যেন মুছে গেল। সে বাসনের স্তূপ ফেলে দিল আর তার দিকে ছুটল, ইতস্তত করে। আন্টি, আপনি আমাকে খুঁজছিলেন? হ্যাঁ, আমি তোমাকে খুঁজছিলাম। আমি তোমার কাছে অনেক ঋণী, রবি। সে হাঁটু গেড়ে বসল আর ছেলেটিকে শক্ত করে জড়িয়ে ধরল, সকলের অবাক চোখের সামনে। তার কোলে ছোট্ট আশা আস্তে করে হাসল। তার ছোট্ট হাত রবির আঙ্গুল ধরে নিল। সেই মুহূর্তে বাইরে বৃষ্টি থেমে গেল। কিছুক্ষণ পর বিক্রম সিংহ চলে এলেন। ড্রাইভার তাদের খবর দিয়েছিল। তিনি চ্যারিটি কিচেনের দরজায় দাঁড়িয়েছিলেন। নিজের মেয়ে আর সেই অনাথ ছেলেটিকে দেখে
তার হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি হল, লজ্জা আর কৃতজ্ঞতা দুটোই। তিনি এগিয়ে গেলেন। তার কণ্ঠস্বর কর্কশ ছিল। তুমি রবি? জি, নমস্কার আঙ্কেল। আমি শুনেছি যে তুমি আমার মেয়ে আর এই নাতিকে বাঁচিয়েছ। রবি মাথা চুলকালো আর লজ্জা পেয়ে হাসল। আমি কাউকে বাঁচাইনি, আমি শুধু দেখলাম যে কারো সাহায্যের প্রয়োজন, তাই আমি সাহায্য করলাম। বিক্রম সিং তাকে অনেকক্ষণ ধরে দেখলেন, তারপর চ্যারিটি কিচেনের ম্যানেজারের দিকে ফিরলেন। আজ থেকে এই ছেলেটি আশা ঘরে থাকবে আর পড়াশোনা করবে। আমি তার যত্ন নিজের ছেলের মতো করব। রবি চোখ বড় করে মাথা নাড়াল। না আঙ্কেল, এর প্রয়োজন নেই। আমার অভ্যাস আছে, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। প্রিয়া আস্তে করে তার হাত ধরল আর বলল, রবি, আমি তোমাকে আবার বাঁচার সুযোগ দিয়েছি, এখন কি তুমি আমাকে এই ঋণ শোধ করতে দেবে? সে তাকে দেখল, তারপর আশাকে দেখল। তার গোল চোখ ততটাই নিষ্পাপ ছিল যতটা প্রথম বৃষ্টিতে পাওয়া গিয়েছিল। সে আস্তে করে মাথা নাড়াল। পরের দিন রবি আশা ঘরে চলে গেল। এটা সেই জায়গা ছিল যা বিক্রম সিং গৃহহীন মানুষদের জন্য বানিয়েছিলেন। সে এখনও বাসন ধুত, এখনও বড়দের সাথে পড়তে লিখতে শিখত, কিন্তু আগের থেকে আলাদা ছিল। এখন তার কাছে একটি জায়গা ছিল যাকে সে ঘর বলতে পারত, আর কেউ ছিল যে প্রতি সন্ধ্যায় তার জন্য অপেক্ষা করত। নিজের নতুন ছোট ঘরে প্রথম রাতে রবি ছাদের দিকে তাকিয়ে রইল, যেখান থেকে হলুদ নরম আলো আসছিল। সেই নিজের পকেট থেকে একটি মোচড়ানো কাগজের টুকরো বের করল, যা সে খালের ধারে থাকার সময় লিখেছিল, আমার একটি ঘর হবে, শুধু কাউকে আমার উপর বিশ্বাস করার প্রয়োজন। সে হাসল, সেটিকে ভাঁজ করে নিজের বালিশের নিচে রাখল। বাইরে প্রিয়া আশাকে একটি উষ্ণ কণ্ঠে ঘুম পাড়ানি গান শোনাচ্ছিল, যখন বিক্রম সিং করিডোরে চুপচাপ দাঁড়িয়েছিলেন। একটি চকচকে জানালা দিয়ে দেখছিলেন, যেখানে ৩ জন লোক, ৩টি ভাগ্য একসাথে বসেছিল। কিন্তু সেই মুহূর্তে তিনি অনুভব করলেন যে কখনো কখনো যে জিনিস মানুষকে মহান করে তোলে তা ধন বা খ্যাতি নয়, বরং অন্যদের মানবতা দিয়ে দেখার জন্য ঝুঁকতে পারার সাহস। রাতে আবার বৃষ্টি হল, কিন্তু এখন এটা ঠান্ডা ছিল না। প্রতিটি ফোঁটা একটি নতুন শুরুর জন্য একটি ছন্দের মতো পড়ছিল। সেই হৃদয়ের শুরু যে একসময় ভেঙে গিয়েছিল, এখন আবার ভালোবাসতে জানত। সেই ভাগ্যবানের দিনের ৩ বছর পর সেই রোগা পাতলা ছেঁড়া পোশাকের রবি এখন ১৪ বছরের হয়ে গিয়েছিল। সে লম্বা শক্তিশালী হয়ে গিয়েছিল, আর তার চোখ এখনও ততটাই উজ্জ্বল ছিল যতটা প্রথম দিনে ছিল। সেই ব্যক্তির উজ্জ্বলতা যে অন্ধকার থেকে বেরিয়ে এসেছিল, অন্ধকারকে নিজের ওপর চেপে বসতে না দিয়ে। আশাঘর এখন বিক্রম সিংয়ের প্রাসাদের পাশে একটি ছোট কমপ্লেক্স ছিল না, এটা একটি আসল কমিউনিটি সেন্টার হয়ে গেছিল, যেখানে ডজন ডজন অনাথ শিশু আর গৃহহীন মানুষ পড়তে পারত, খেতে পারত আর কাজ করতে পারত। বিক্রম সিং টাকা লাগিয়েছিলেন, কিন্তু প্রতিদিনের পরিচালনা রবি, প্রিয়া আর একটি স্বেচ্ছাসেবক দল দ্বারা করা হতো। রবি খুব তাড়াতাড়ি শিখল। প্রতি সকালে চ্যারিটি স্কুলে পড়ার পর সে ছোট বাচ্চাদের অক্ষর শেখানো, বিদ্যুৎ ঠিক করা, রান্না করা আর বাগান করার কাজে সাহায্য করত। প্রিয়া সবসময় তাকে গর্বের সাথে দেখত, একজন মা আর একজন বন্ধু, দুজনের মতোই, যে তার সাথে ঝড়ের মোকাবিলা করেছিল। এক দুপুরে বর্ষার প্রথম বৃষ্টি মুষলধারে হতে লাগল। কেন্দ্রে সবাই ছাদ ঢাকতে ব্যস্ত ছিল। রবি বাচ্চাদের বই সরাতে সাহায্য করছিল। তখনই সেই গেটের বাইরে একটি গাড়ি থামার আওয়াজ শুনল। স্যুট পরা কিছু লোক ফাইল নিয়ে নামল, যাদের নেতৃত্ব দিচ্ছিল একজন যুবক, চশমা পরা ঠান্ডা মুখের লোক। আজ আমরা রিয়েল এস্টেট কোম্পানি উদয় নির্মাণের প্রতিনিধিত্ব করছি। এই বিল্ডিংটি বিতর্কিত জমির উপর তৈরি। আইন অনুযায়ী আপনাদের এটা ৩০ দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে। পুরো কেন্দ্র স্তব্ধ হয়ে গেল। প্রিয়া এগিয়ে গেল আর শান্তভাবে জিজ্ঞেস করল, আপনি কি বলছেন? এই জমি বিক্রম সিং দ্বারা আইনত দান করা হয়েছিল, যার কাছে রেজিস্ট্রি আর প্রমাণপত্র আছে। সেই লোকটি কাঁধ ঝাঁকাল। হ্যাঁ, কিন্তু বিক্রম সিং ৬ মাস আগে মারা গেছেন। কোম্পানি অধিগ্রহণ করা হচ্ছে, আর মালিকানার কাগজপত্র এখনও সম্পূর্ণ হয়নি। আমরা শুধু আদেশ পালন করছি।
এই বাক্যটি প্রত্যেকের হৃদয়ে ছুরির মতো বিঁধে গেল। প্রিয়া জমে গেল। রবি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তার চোখ খোলা থেকে গেল, যেন সে বিশ্বাস করতে পারছে না। সেই অহংকারী বাবা যে চুপচাপ বদলে গিয়েছিল, চুপচাপ চলে গিয়েছিল, আর তারা জানতেও পারল না। এক মুহূর্তের নীরবতার পর রবি নিজের মুষ্টি শক্ত করল। না, এটা আমাদের ঘর, এটাই একমাত্র জায়গা যেখানে গরিবদের তাড়িয়ে দেওয়া হয় না। তার আওয়াজ বৃষ্টির কোলাহলের মাঝে প্রতিধ্বনিত হল, দৃঢ় আর পরিপক্ক। সেই লোকটি তাকে অর্ধেক অবজ্ঞা আর অর্ধেক দয়া দিয়ে দেখল। আমি শুধু আমার কাজ করছি, যদি তোমাদের অভিযোগ করতে হয় তবে আদালতে যাও। তারা চলে গেল। একটি জলে ভরা উঠোন আর ডজন ডজন বিভ্রান্ত চোখ পেছনে ফেলে গেল। প্রিয়া আশাকে জড়িয়ে ধরল, যে এখন 3 বছরের ছিল, আর তাকে সান্ত্বনা দিল, কোনো চিন্তা নেই, আমাদের কাছে একসময় কিছুই ছিল না, আর আমরা তবুও বেঁচেছিলাম। এখন আমরা একসাথে আছি, তাহলে ভয় পাওয়ার কি আছে? কিন্তু রবি শান্ত ছিল না। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, সে চুপচাপ বারান্দায় গেল, আশাঘর লেখা কাঠের বোর্ডটির দিকে তাকিয়ে। হালকা বৃষ্টিতে পুরনো স্মৃতি তাজা হয়ে গেল। গাড়িতে ভরা মোড়, বৃষ্টির রাত, প্রিয়ার দুর্বল কাতরোক্তি আর একটি ঝাপসা স্মৃতিতে মায়ের কথা। বাবা, যদি কাউকে কষ্টে দেখো তবে মুখ ফিরিয়ে নিও না। সে বোর্ডটিকে শক্ত করে ধরল আর ফিসফিস করে বলল, আমি কাউকে এই জায়গাটি কেড়ে নিতে দেব না। পরের দিন সকালে রবি সরাসরি উদয় নির্মাণ কোম্পানির বিল্ডিংয়ে গেল। সে একটি সাধারণ স্কুলের ইউনিফর্ম পরেছিল, আর তার হাতে কিছু পুরনো কাগজ ছিল, উইলপত্রের একটি ফটোকপি, যা প্রিয়া পেয়েছিল। রিসেপশনিস্ট তাকে দেখে মাথা নাড়াল। অ্যাপয়েন্টমেন্ট আছে? না হলে তুমি ডিরেক্টরের সাথে দেখা করতে পারবে না। আমি শুধু কিছু কথা বলতে চাই, এটা খুব জরুরি। যদি তিনি শোনেন তবে হয়তো তিনি বুঝতে পারবেন। রিসেপশনিস্ট ইতস্তত করল আর অবশেষে ইন্টারকম টিপল। কিছুক্ষণ পর একটি সচিব তাকে 15 তলায় আমন্ত্রণ জানাল। বিশাল কাঁচের ঘরে সে একই যুবক টেবিলে বসেছিল। তার চোখ স্টিলের মতো ঠান্ডা ছিল। আবার তুমি কি সময় বাড়ানোর জন্য ভিক্ষা চাইতে এসেছ? না, আমি আপনাকে এটা বলার জন্য এসেছি যে সেই জায়গা শুধু জমি নয়, ওটা আমার আর আরও অনেকের ঘর। সেই লোকটি হাসল। তুমি জমি আর আইন সম্পর্কে কি জানো? এটা ব্যবসা, দান নয়। রবি সরাসরি দেখল, তার আওয়াজ দৃঢ় ছিল। আমি জানি, কিন্তু আমি আরও একটা কথা জানি। কিছু জিনিস টাকা দিয়ে তৈরি করা যেতে পারে, কিন্তু তারা শুধুমাত্র বিশ্বাসের উপর টিকে থাকে। প্রিয়া আন্টির বাবা বিক্রম সিং আমাকে এটা শিখিয়েছিলেন। এই বাক্যটি সেই লোকটিকে চমকে দিল। তার চোখে এক মুহূর্তের ইতস্তত ছিল। রবি কাগজটি টেবিলের ওপর রাখল। এটা বিক্রম সিং দ্বারা স্বাক্ষরিত উইলপত্র। আশাঘর সম্প্রদায়ের জন্য দান করা সম্পত্তি। এটা কোম্পানির অংশ নয়। সেই বস চেহারার লোকটি সেটা নিল, দেখল, আর অনেকক্ষণ চুপ রইল। রবি মাথা নিচু করল আর আস্তে করে বলল, আপনাকে আমার উপর বিশ্বাস করার দরকার নেই, কিন্তু দয়া করে একবার বাচ্চাদের দেখতে আসুন। আপনি বুঝতে পারবেন যে আমি কেন তাদের আবার নিজেদের ঘর হারাতে দিতে পারি না। উত্তরের অপেক্ষা না করে রবি ঘুরে দাঁড়াল, কিন্তু দরজা বন্ধ হওয়ার আগে সেই লোকটি একটি গভীর কর্কশ কণ্ঠে বলল, তোমার নাম কি? রবি, ননমেন। দরজা বন্ধ হয়ে গেল, ঘরে নীরবতা রেখে গেল। সেই লোকটি উইলপত্র ধরেছিল, কাঁচের জানালা দিয়ে দেখছিল। যেখানে বৃষ্টি সাদা চাদরের মতো পড়ছিল, সেখানে কিছু ছিল যা এইমাত্র শক্তির ঠান্ডা স্টিলের স্তরকে ভেদ করে গিয়েছিল। একটি দুর্বল কিন্তু সত্যিকারের আলোর কিরণ। সেই সাক্ষাতের 1 সপ্তাহ পর আশা ঘর এখনও দুশ্চিন্তায় ডুবেছিল। উচ্ছেদের নোটিশ এখনও তুলে নেওয়া হয়নি, আর সময়সীমা মাত্র 3 দিন দূরে ছিল। কেন্দ্রে সবাই অস্থির ছিল। ছোট বাচ্চারা এখনও পড়ার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবার যখন তারা গেটের সামনে লাগানো সতর্কতার বোর্ডটি দেখত, তখন তারা ভয়ে চুপ হয়ে যেত। রবি এর বিপরীতে আগের চেয়ে আরও বেশি ব্যস্ত ছিল। দিনে সে সাহায্যের জন্য সব জায়গায় ছুটত, আর রাতে সে প্রিয়ার সাথে কাগজপত্র পরীক্ষা করত। অনেকে পরামর্শ দিল, ছেড়ে দাও রবি, এই জমি ওদের, আমরা গরিব লোক কি করতে পারি? কিন্তু সে শুধু একটা ছোট্ট দৃঢ় হাসি নিয়েই হাসত। আমার কাছে একসময় কিছুই ছিল না, তাই আমি একটি ছাদের মূল্য জানি। যদি এই জায়গা চলে যায়, তাহলে বাচ্চারা আবার রাস্তায় চলে আসবে। আমি এমন হতে দেব না।
সেই দিন রবি বারান্দায় বসেছিল, কিছু জংধরা টিনের ছাদ মেরামত করছিল আর বিক্রম সিংয়ের কথা ভাবছিল। তিনি চলে গিয়েছেন, কিন্তু তার প্রতিটি কথা এখনও তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল। বাবা, কিছু লড়াই জেতার জন্য শক্তির নয়, বরং হার না মানার জন্য বিশ্বাসের প্রয়োজন হয়। সে ঠোঁট কামড়ে আর নিজের কাজ চালিয়ে গেল। তার হৃদয়ে হঠাৎ একটি অদ্ভুত শক্তি ভরে গেল, সেই শক্তি যা কেবল সেই লোকেদের মধ্যে থাকে যাদের কিনারায় ঠেলে দেওয়া হয়েছে। 3 দিন পর ঠিক সোমবার সকালে উদয় নির্মাণের গাড়িগুলো গেটের সামনে এসে থামল। উচ্ছেদকারী দল সাথে ছিল, তাদের হাতে নথি ছিল, বাচ্চাদের কান্না আর বড়দের আরতি শোনা যাচ্ছিল। প্রিয়া আশাকে কোলে নিয়ে গেটের সামনে দাঁড়িয়েছিল, আর রবি সবচেয়ে ছোট সবার আগে দাঁড়িয়েছিল, ঠিক স্যুট পরা লোকেদের শাড়ির সামনে। আঙ্কেল, এমন করবেন না, এটা আমাদের ঘর, রবি চিৎকার করল। তার আওয়াজ কাঁপছিল কিন্তু দৃঢ় ছিল। চশমা পরা লোকটি, যে উদয় নির্মাণের নতুন ডিরেক্টর লোকেশ ছিল, নেমে এলো। তার মুখ তখনও ঠান্ডা ছিল, কিন্তু তার চোখ রবির সাথে প্রথম সাক্ষাতের চেয়ে আলাদা ছিল। সে লাউডস্পিকার তুলল, বলতে যাচ্ছিল, কিন্তু তারপর চুপ করে গেল যখন সে সেই রোগা পাতলা ছেলেটিকে ডজন ডজন অন্য বাচ্চাদের সামনে নিজের বাহু ছড়িয়ে দাঁড়ানো দেখল। প্রিয়া এগিয়ে এলো শান্ত থাকার চেষ্টা করে। আমরা ভূমি ব্যবহারের অধিকারের যাচাইয়ের জন্য একটা আবেদন জমা দিয়েছি, দয়া করে আরও কিছুদিন অপেক্ষা করুন। লোকেশ চুপচাপ চারদিকে দেখতে থাকল। তার পেছনের কর্মীরা ইতিমধ্যেই বোর্ড সরানোর আর জায়গা পরিষ্কার করার প্রস্তুতি শুরু করে দিয়েছিল। হঠাৎ সে থামার ইশারা করল। তারপর সে নিজের ব্রিফকেস থেকে একটা ফাইল বের করল। যাচাইয়ের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। এটি বিক্রম সিংয়ের উইল পত্রের একটি নোটারি করা কপি। এই জমি আশা ঘরের অধিকারে আছে। সবাই শ্বাস আটকে নিল। প্রিয়া নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। রবি স্তব্ধ ছিল, তার আওয়াজ কেঁপে গেল। আপনি আপনি কি বলছেন? মানে আপনি এটাকে ভাঙবেন না তো? শুধু ভাঙবই না, বরং উদয় নির্মাণ কোম্পানি আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের সংরক্ষক হয়ে যাবে। থাকা, পড়া আর রক্ষণাবেক্ষণের সমস্ত খরচ দীর্ঘ সময়ের জন্য অর্থায়ন করা হবে। জয়ধ্বনি প্রতিধ্বনিত হল। ছোট বাচ্চারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে আগল। প্রিয়ার গলা ধরে এলো, আর রবি সেখানেই জমে গেল, যেন সে বিশ্বাস করতে পারছে না যে স্বপ্ন সত্যি হয়ে গিয়েছে। লোকেশ নিজের চশমা খুলল আর ছেলেটির সামনে এলো। যেদিন তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে, আমি ভেবেছিলাম তুমি সরল, কিন্তু তারপর আমি বিক্রম সিং, তার মেয়ে আর তোমার সম্পর্কে খোঁজ করলাম। আমি তার নোটস পড়লাম। তিনি একবার লিখেছিলেন, যদি একদিন আমি না থাকি, তাহলে আমার একমাত্র আশা সেই ছেলেটি, যাকে আমি কখনো বাবা বলতে পারিনি, যাকে আমি নিজের করে নিতে পারিনি। বাতাস যেন থেমে গেল। প্রিয়া চমকে গেল। রবি তোতলাল, আপনি আপনি কি বলছেন? লোকেশ তার চোখে গভীরভাবে তাকাল। হ্যাঁ, বিক্রম সিং তোমার পুরনো জন্ম শংসাপত্রটি পেয়েছিলেন। তোমার মা তার বাড়িতে কাজ করতেন। অসুস্থতার কারণে তাড়াতাড়ি মারা যান। তিনি অনেক দেরিতে জানতে পারেন, কিন্তু তিনি নিজের উইলপত্রে লিখেছিলেন যে সেই ছেলেটি রবি, আমার ছেলে। তাকে একজন মানুষের মতো বাঁচার সুযোগ দাও। মেঘ গর্জন করল। হঠাৎ বৃষ্টি হতে লাগল, কিন্তু কেউ সরল না। প্রিয়া হাঁটু গেড়ে বসল, নিজের মুখ ঢেকে কাঁদতে লাগল। আশা বৃষ্টির জল ধরার জন্য নিজের হাত বাড়াল আর সরলভাবে হাসল। আর রবি সেখানেই দাঁড়িয়ে রইল। বৃষ্টির জলে তার চোখের জল মিশে গেল, যা তার রোদে পোড়া মুখের ওপর দিয়ে গড়িয়ে পড়ছিল। সে আকাশের দিকে তাকাল আর আস্তে করে ফিসফিস করল, তাহলে আমার একজন বাবা ছিল। লোকেশ তার কাঁধে হাত রাখল, তার কণ্ঠস্বর ভরে এলো। তিনি এটা বলার সুযোগ পাননি, কিন্তু তুমি যা করেছ তা দেখে আমি বুঝতে পারলাম কেন তিনি তোমাকে বিশ্বাস করতেন। তুমি শুধু তার মেয়েকেই বাঁচাওনি, বরং তুমি সেই সবচেয়ে ভালো জিনিসটাকেও বাঁচিয়েছ যা তিনি কখনো তৈরি করেছিলেন, মানবতা। বৃষ্টি তখনও হচ্ছিল, কিন্তু এখন কারো ভয় ছিল না। জলের ফোঁটা এখন কয়েক মাসের তিক্ত দিনগুলিকে ধুয়ে দিচ্ছিল। প্রিয়া রবিকে শক্ত করে জড়িয়ে ধরল। তুমি শুধু আমাকে বাঁচাওনি, তুমি আমার পুরো পরিবারকে বাঁচিয়েছ। রবি হাসল, তার চোখ জ্বলছিল।
আমি শুধু সেটাই করেছি যা আমার মা আমাকে শিখিয়েছিলেন। যদি কেউ পড়ে যায় তবে নিজের হাত বাড়াও, যদিও সেটা শুধু একবারের জন্য হোক। বৃষ্টি ধীরে ধীরে থেমে গেল। সন্ধ্যার আলো মেঘের ফাঁক দিয়ে ছেকে আশা ঘরের কাঠের বোর্ডের উপর পড়ল, যা এখন আগের থেকে আরও বেশি জ্বলজ্বল করছিল। সেই আলোতে রবি, প্রিয়া, আশা আর এমনকি লোকেশও একে অপরের দিকে তাকালো। সেই শান্তিপূর্ণ মুহূর্তে, যার কথা 3 বছর আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। এক গৃহহীন শিশু নিজের পরিবার ফিরে পেয়েছিল, একজন যাকে বের করে দেওয়া হয়েছিল সেই বিশ্বাস ফিরে পেয়েছিল, আর একজন যে একসময় ঠান্ডা ছিল এখন মানবতার সামনে মাথা নত করতে জানত। বড় ঘটনার 3 বছর পর আশাঘর পুরো শহরের প্রতীক হয়ে গিয়েছিল। পুরনো খালের ধারে একটি ছোট ঘর থেকে, যাকে একসময় ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, এখন এটি একটি আধুনিক কমিউনিটি কমপ্লেক্স ছিল, যেখানে ক্লাস, একটি সবজির বাগান, একটি লাইব্রেরি আর বিনামূল্যে বৃত্তিমূলক প্রশিক্ষণের কর্মশালা ছিল। দেওয়ালগুলো উষ্ণ হলুদ রঙের ছিল, জানালাগুলো বাতাসের জন্য চওড়া ছিল। গেটের ওপর পুরনো কাঠের বোর্ডটি এখনও ঝুলেছিল। আশাঘর শব্দটি এখনও আবছা ছিল, কিন্তু যেই পাশ দিয়ে যেত সে সম্মানে মাথা নত করত। রবি এখন 17 বছরের, একটি সাধারণ সাদা শার্ট আর প্যান্ট পরা ছিল। চুলগুলো খুব সুন্দরভাবে কাটা ছিল, কিন্তু তার চোখ এখনও ততটাই পরিষ্কার আর উজ্জ্বল ছিল যতটা প্রথম দিন ছিল। সেই ব্যক্তির উজ্জ্বলতা যে অন্ধকার থেকে বেরিয়ে এসেছিল, অন্ধকারকে নিজের উপর চেপে বসতে দেয়নি। সে এখন শুধু আবর্জনা কুড়ানো বাচ্চা ছিল না, সে কেন্দ্রের পরিচালক ছিল। শত শত শিশুর প্রতিনিধি ছিল, যার একসময় হারিয়ে গিয়েছিল আর এখন জীবনে ফিরে এসেছিল। প্রিয়া এখন কেন্দ্রের মাননীয় পরিচালক ছিল, এখনও প্রাসাদে থাকত, কিন্তু প্রতি সকালে বাচ্চাদের জীবন দক্ষতার ক্লাস দিতে আসত। ছোট্ট আশা এখন 6 বছরের, উঠোনে দৌড়ে বেড়াত, সবসময় রবিকে ভাই বলতো। আর লোকেশ সেই ঘটনার পর উদয় নির্মাণের ডিরেক্টর পদ থেকে সরে এসে কেন্দ্রের জন্য একজন পূর্ণকালীন উন্নয়ন উপদেষ্টা হয়ে গিয়েছিল। সেই লোকটি, যে একসময় ঠান্ডা ছিল, এখন একটি সাধারণ শর্ট পরত আর প্রতি সন্ধ্যায় একটি পুরনো বটগাছের নিচে রবির সাথে দাবা খেলত। এক শুরুর গ্রীষ্মের সকালে শহরের টেলিভিশন চ্যানেলের একজন রিপোর্টার আশাঘর মডেলের ওপর একটি তথ্যচিত্র তৈরি করতে এলেন। যুবতী রিপোর্টার, যার নাম ছিল শ্রুতি, ব্যস্ত দৃশ্যটি দেখে উষ্ণতার সাথে হাসল। বাচ্চারা বই পড়ছিল, বড়রা সবজি ফলাচ্ছিল, আর যুবকরা বিদ্যুৎ, সেলাই আর রান্নার প্রশিক্ষণ নিচ্ছিল। সে রবিকে জিজ্ঞেস করল, তুমি কি কখনো ভেবেছিলে যে একদিন তুমি সেই জায়গার প্রধান হবে যা একসময় তোমার অস্থায়ী ঘর ছিল? রবি আস্তে করে হাসল, তার আওয়াজ বাতাসের মতো হালকা ছিল। আমি কোনো প্রধান নই, আমি শুধু আমার পুরনো প্রতিশ্রুতি পালন করছি, এই জায়গাটির রক্ষা করা, যাতে কেউ পিছনে না পড়ে। শ্রুতি আবেগপ্রবণ হয়ে মাথা নাড়াল। সে চুপচাপ সেই ছেলেটিকে দেখল, যে একসময় রাস্তায় থাকত, এখন একজন পরিপক্ক ব্যক্তির মতো কথা বলছিল। তারপর সে জিজ্ঞাসা করল, যদি তুমি বাইরের হতাশ লোকেদের একটি বার্তা দিতে পারতে, তবে তুমি কি বলতে? রবি ওপরে দেখল, তার চোখ সূর্যের আলোকে প্রতিফলিত করছিল। আমি শুধু একটি কথা বলতে চাই, যখন পুরো দুনিয়া তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন এটা ভেবো না যে তুমি অকেজো, কারণ কখনো কখনো সেই লোকেরাই, যাদের ভুলে যাওয়া হয়, তারা অন্যদের জীবন বদলে দেয়। এই পুরো বাক্যটি শূন্যে প্রতিধ্বনিত হল, যেন একটি ঠান্ডা বাতাসের ঝলক সেই আত্মাদের শান্ত করছে যারা একসময় আহত হয়েছিল। ফিল্মিং ক্রু কিছু সেকেন্ডের জন্য চুপ রইল, তারপর সবাই মাথা নাড়াল। সেই মুহূর্তটি সুন্দর আর শক্তিশালী ছিল। সেই দুপুরে রবি প্রিয়া আর লোকেশের সাথে নতুন কমপ্লেক্সটি দেখতে গেল, যেখানে কেন্দ্রের সম্প্রসারণ হচ্ছিল, যা অন্য রাজ্য থেকে আসা ভবঘুরে ছেলেদের একটি আশ্রয় ছিল। সূর্যাস্তের নিচে বাচ্চাদের হাসি উঠালে প্রতিধ্বনিত হচ্ছিল। একটি ছোট ছেলে, প্রায় 8 বছরের, জট পাকানো চুল, হাতে কিছু টিনের কৌটা, একটি প্লাস্টিকের ব্যাগ ধরে ইতস্তত করে গেটের বাইরে দাঁড়িয়েছিল। রবি এগিয়ে গেল আর একটি পরিচিত হাসি নিয়ে হাসল, সেই হাসি যা প্রিয়া বছরখানেক আগে নিজের হতাশায় দেখেছিল। তুমি কি ভেতরে এসে খেলতে চাও? ছেলেটি ইতস্তত করে বলল, এখানে কি খাবার পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। এখানে প্রত্যেকের খাবার পাওয়া যায়, যতক্ষণ না তুমি হার না মানার প্রতিশ্রুতি দাও। ছেলেটি বড় ভাইকে নিজের গোল চোখ দিয়ে দেখল, তারপর হাসতে হাসতে উঠোনে ছুটে গেল। এই দৃশ্যটি প্রিয়াকে কাঁদিয়ে দিল। লোকেশ ঘুরল আর রবিকে দেখে আস্তে করে বলল, তুমি তোমার বাবার মতো খুব। রবি চুপচাপ হাসল।
সে উপরে দেখল আশা ঘরের বোর্ড সন্ধ্যার রোদে ঝলমল করছিল। সেই মুহূর্তে সেই বাবার স্মৃতি, যে কেবল উইলপত্রের পাতায় বিদ্যমান ছিল, যেন জীবিত হয়ে উঠল। তার মনে হল সে এখনও তার আওয়াজ কোথাও প্রতিধ্বনিত হতে শুনতে পাচ্ছে। যদি তুমি মানবতাকে বজায় রাখতে পারো, তবে তুমি যত গরিবই হও না কেন, তুমি সবচেয়ে ধনী ব্যক্তি হবে। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, রবি উঠোনে গেল। আকাশে হাজার হাজার তারা টিমটিম করছিল। সে নিজের পকেট থেকে একটি পুরনো কাগজের টুকরো বের করল। সেই একই কাগজ যার উপর সে লিখেছিল, আমার একটি ঘর হবে, শুধু কাউকে আমার উপর বিশ্বাস করার প্রয়োজন। এখন কাগজের কোণগুলো মোচড়ানো ছিল, কিন্তু প্রতিটি শব্দ এখনও পরিষ্কার ছিল। রবি সেটিকে একটি ছোট কাঁচের ফ্রেমে রাখল আর সেটিকে কেন্দ্রের মূল অধ্যয়ন কক্ষে ঝুলিয়ে দিল। নিজে সে একটি দৃঢ় হস্তাক্ষরে যোগ করল, আর এখন আমি বিশ্বাস করি আমার কাছে শুধু একটি ঘরই নয়, বরং একটি পরিবারও আছে। পরের দিন আশাঘর সম্পর্কে খবর প্রচারিত হল। একটি ছেলের গল্প যে একসময় আবর্জনাতে থাকত, যিনি এক গর্ভবতী মহিলাকে বাঁচিয়েছিল আর তারপর একটি কেন্দ্রের প্রতিষ্ঠাতা হয়ে উঠল, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। হাজার হাজার আবেগপূর্ণ মন্তব্য এলো। অনেকে সাহায্য করতে, দান করতে আর বৃত্তিমূলক প্রশিক্ষণ দিতে এলো। কিন্তু যে জিনিসটি রবিকে সবচেয়ে খুশি করল তা খ্যাতি ছিল না, বরং প্রতি দুপুরে সেই বাচ্চাদের দেখতে পাওয়া, যারা একসময় ক্ষুধার্ত আর ছেঁড়া পোশাকে ছিল, এখন হাসতে শেখা আর স্বপ্ন দেখতে জানত। আর হয়তো কোথাও উপরে বিক্রম সিংহ হাসছিলেন, কারণ তার অপূর্ণ স্বপ্ন এমন একটি পৃথিবীর যা ধন, দারিদ্র্য, কুসংস্কার আর লোভ দিয়ে বিভক্ত না, এখন তার নিজেরই পরিত্যক্ত ছেলের দ্বারা একটি আলোভরা হৃদয় দিয়ে এগিয়ে লেখা হচ্ছিল। 1 আগস্টের দুপুরে যখন শহর লাল সূর্যাস্তে ছেয়ে গিয়েছিল, রবি চুপচাপ পুরনো খালের দিকে চলে গেল। সেই জায়গা যেখানে 15 বছরেরও বেশি আগে সে ঘুরে বেড়াত, বৃষ্টির রাতে কাঁপত আর একটি গর্ভবতী মহিলাকে আবর্জনার মাঝখান থেকে বাঁচিয়েছিল। জল এখনও বইছিল, কিন্তু দুপাশ এখন বদলে গিয়েছিল। উঁচু বিল্ডিং তৈরি হয়ে গিয়েছিল, দোকান আর রেস্তোরাঁ ব্যস্ত ছিল, আর যেখানে একসময় জনশূন্য বাড়ি থাকত, সেখানে এখন শুধু একটি ছোট উঠোন ছিল, যেখানে সবুজ ঘাস গজিয়েছিল। সে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। জলের কিনারা থেকে ধীরে ধীরে ধাক্কা লাগার আওয়াজ শুনতে থাকল। তার হৃদয় ধীরে ধীরে বাতাসের ছন্দের সাথে মিশে যাচ্ছিল। এই অনুভূতি পরিচিত আর অপরিচিত দুটোই ছিল, যেন সে জলের আয়নায় নিজের অতীতের শিশুটিকে দেখছিল। খালি পায়ে, ছেঁড়া শার্ট, কিন্তু চোখে এখনও বিশ্বাসের সেই একই দীপ্তি ছিল। প্রিয়া এলো। তার হাতে সাদা চন্দ্রমল্লিকার একটি তোড়া ছিল। আশা, যে এখন রবির কাঁধ পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিচিরমিচির করতে করতে পিছনে পিছনে এলো। রবি ভাইয়া, আমরা এখানে বারবার কেন আসি? এখানে কিছুই নেই। রবি ঝুঁকল, শিশুটির মাথায় হাত বুলিয়ে দিল আর হাসল। কারণ এই সেই জায়গা যেখানে আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে মানুষ নিজের ভাগ্য বদলাতে পারে। আশা। প্রিয়া তোড়াটি খালের কিনারায় রাখল আর ফিসফিস করল, আমরা সবাই এই জায়গাটির কাছে একটি ধন্যবাদের ঋণী। যদি সেই বৃষ্টির রাত না হতো, তবে হয়তো আমরা কখনো মিলিত হতাম না। বাতাস ধীরে ধীরে চন্দ্রমল্লিকার পাপড়িগুলিকে নাড়াল, যা জলের ওপর পড়ে স্মৃতির মতো ধীরে ধীরে ভেসে গেল। সে রবির দিকে ফিরল, তার কণ্ঠস্বর ভরে এলো, জানো তো, তোমার বাবা বলতেন যে তার জীবনে শুধু একটা কথাই অনুতাপ, যে তিনি তোমাকে তাড়াতাড়ি চিনতে পারেননি। রবি হাসল। তার দৃষ্টি কোমল ছিল। আমি বাবাকে দোষ দিই না। যদি আমাকে সেই দিন নিজের করে নেওয়া হতো, তবে হয়তো আমি কখনো উঠতে শিখতাম না। বাবা চলে গিয়েছেন, কিন্তু আমি বিশ্বাস করি যে তিনি যেখানেই আছেন আমাকে দেখছেন। প্রিয়া আস্তে করে মাথা নাড়াল। তার গালে চোখের জল গড়িয়ে পড়ল। সে নিজের সামনে দাঁড়ানো যুবকটিকে দেখল। এখন সে দুর্বল ছেলেটি নয়, বরং এমন একজন ব্যক্তি যে নিজের ভেতরে দুঃখ আর মানবতার দুটি রক্ত বহন করছিল। হঠাৎ পিছন থেকে ক্যামেরার ক্লিক আওয়াজ এলো। আমি রিপোর্টার শ্রুতি, যে রবির ওপর তথ্যচিত্র বানিয়েছিলাম। সে হাসল। দুঃখিত, আমি বিরক্ত করতে চাইনি, কিন্তু আমি এই ছবিটি নিতে চেয়েছিলাম। আলো সুন্দর, আর এই মুহূর্তটিতে কিছু খুব বাস্তব আছে। রবি মাথা নাড়াল। সে প্রিয়া আর আশার মাঝে দাঁড়িয়েছিল। তার পিছনে সন্ধ্যার আলোয় ঝলমল করা খাল ছিল।
কিন্তু যখন ক্লিক আওয়াজ এলো, সেই ফ্রেমে শুধু 3 জন লোক ছিল না, বরং 3টি প্রজন্ম ছিল, যা সেরে ওটা ক্ষত দিয়ে জুড়ে গিয়েছিল। সেই রাতে রবি কেন্দ্রে ফিরে এলো। নিজের অফিসে সে নতুন ছবিটি নিজের পুরনো কাগজের পাশে ঝুলিয়ে দিল। আমার একটি ঘর হবে, শুধু কাউকে আমার উপর বিশ্বাস করার প্রয়োজন। নিচে সে একটি ছোট বাক্য যোগ করল, আর যদি তোমার অন্যদের উপর বিশ্বাস করার সাহস থাকে, তবে তোমার সবসময় একটি পরিবার থাকবে। বাইরে বাচ্চাদের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। প্রশিক্ষণার্থীদের একটি দল আসন্ন বার্ষিকী অনুষ্ঠানের জন্য একটি গান অনুশীলন করছিল। গানটির নাম ছিল বৃষ্টিতে আলো, যা রবি নিজেই লিখেছিলেন, যা সেই ছোট লোকদের যাত্রা সম্পর্কে ছিল, যারা ভালো জিনিসে বিশ্বাস করার সাহস করেছিল। রাত যত দীর্ঘই হোক না কেন, শুধু একটি প্রদীপের শাখে আমরা একে অপরকে দুনিয়ার মাঝে খুঁজে নেব। প্রিয়া দরজার বাইরে দাঁড়িয়েছিল, তার চোখ সজল ছিল। লোকেশ পিছন থেকে এলো আর আস্তে করে বলল, হয়তো বিক্রম সিং এই গানটি কোথাও শুনছেন। আমি বিশ্বাস করি, সে আস্তে উত্তর দিল, হাসতে হাসতে, কারণ মানবতার আলো কখনো নেভে না। রবি ঘুরল, দুজনকেই দেখল, আর তারপর গান গাওয়া বাচ্চাদের দেখল। সে নিজের হৃদয়ে একটি অদ্ভুত শান্তি অনুভব করল। কোনো ঘৃণা নেই, কোনো ভয় নেই, শুধু একটি জিনিস ছিল, কৃতজ্ঞতা। সে আস্তে করে বলল, যেন রাতে একটি প্রতিশ্রুতি পাঠাচ্ছে। একসময় আমাকে কারো ভালো দ্বারা বাঁচানো হয়েছিল, এখন আমি নিজের পুরো জীবন এটিকে এগিয়ে নিয়ে যেতে লাগাব। জানালার বাইরে বৃষ্টি ধীরে ধীরে শান্তভাবে পড়তে লাগল, কিন্তু এইবার কেউ লুকোল না, কেউ কাঁপল না। সবাই উঠোনে বাইরে এলো, যাতে বৃষ্টির ফোঁটা তাদের মুখ স্পর্শ করে, এক নতুন জীবনের মতো তাজা। রবি মাথা তুলল, রাস্তার আলো তার চোখে প্রতিফলিত হচ্ছিল। সেখানে সেই আবর্জনা কুড়ানো ছেলেটির ছায়া ছিল, এখনও একই, কিন্তু শক্তিশালী, উজ্জ্বল আর আশায় ভরা। গল্পটি চোখের জল দিয়ে নয়, বরং আলো দিয়ে শেষ হল, সেই আলো যা সবচেয়ে অন্ধকার বৃষ্টিতে জন্মে নিয়েছিল। কারণ কেবল যখন মানুষের হৃদয় বিশ্বাস করতে, ভালোবাসতে আর ক্ষমা করতে জানে, তখন কোনো রাত চিরকালের জন্য হয় না।